হয়ে গেল শুরু করতে। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। আমাদের এই ফিজিক্সের এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আছি আমি, ডক্টর সিফাত চৌধুরী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। তোমাদের সাথে এর আগে আমার দেখা হয়েছে বোধহয়, যদি তোমরা ক্লাস করে থাকো, আমাদের বায়োলজি ক্লাসে দেখা হয়েছে। তো আসো আমরা আজকে আমাদের ফিজিক্স ক্লাস শুরু করব। তার আগে কিছু কথাবার্তা বলে নিই। তোমাদের যারা হচ্ছে ফেসবুকে জয়েন করছো, তারা তোমরা কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে তোমাদের কোন জিনিসটা সমস্যা হচ্ছে বা কোন জিনিসটা তোমরা জানতে চাও। আর যারা আমাদের ভর্তি স্টুডেন্ট আছো, তারা তো জুমে জয়েন করেছো, তারা তোমরা জুমে চ্যাটের মধ্যে জানাই দিবা যেরকম তোমাদের কোনো জিনিসগুলো পড়া সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে সেই জিনিসগুলো। আর যদি ডিটেলস কোনো কোশ্চেন থাকে, সেই জিনিসগুলো তোমরা কিউএন্ডএ তোমাদের যে সার্ভিসটা আছে তোমাদের প্রোফাইলে, সেইখানে জিজ্ঞেস করবা, ঠিক আছে? তাহলে আসো আমাদের এই জিনিসটা শুরু করার আগে প্রথমে, যেহেতু আমাদের যারা ক্লাস করতেছে তাদের সবারই আগ্রহ হচ্ছে মেডিকেলে, তার মানে তাদের টার্গেট হচ্ছে মেডিকেলে ডাক্তার হইতে চাও, তাই তো? তাহলে ইনশাল্লাহ সবাই আমরা আশা করি যেরকম আমাদের স্বপ্ন পূরণ হোক। এখন আসো, এই মেডিকেলে পড়ার ক্ষেত্রে আমাদের বোর্ড রিভিশনের ক্লাস আর মেডিকেলের ক্লাসটা আলাদা কোন দিক থেকে ভাইয়া? আলাদা এইটার কারণ হচ্ছে, আমাদের মেডিকেলে পড়ার জন্য যে জিনিসটা হয়, আমাদের মেডিকেলে যে টেক্সট বুক গুলো আছে, সেই টেক্সট বুক গুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এই যে ডাইরেক্ট কোশ্চেন গুলো আসে, এই কোশ্চেন গুলোর জন্য আমাদের টেক্সট বুক পড়াটা একদম মাস্ট। তার মানে তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও, তোমার যে জিনিসটা করতে হবে সেটা তোমার টেক্সট বুক পড়তেই হবে। এর সাথে সহায়ক বই হিসেবে তোমার জন্য মেডিট্রিক্স থাকবে বা হচ্ছে প্র্যাকটিস বুক থাকবে। এগুলো আমাদের উন্মেষ থেকে দেওয়া হয়, কিন্তু তাই বলে শুধু মেরিট্রিক্স পড়ে চান্স পেয়ে যাবো এই চিন্তা করা যাবে না, ঠিক আছে? মেরিট্রিক্স তোমাকে রেজাল্ট ভালো করতে হেল্প করবে, কিন্তু চান্স পাওয়ার জন্য মাস্ট কোনটা? তোমার টেক্সট বুক। তাহলে আসো, এই যে আমাদের টেক্সট বুক পড়বো আমরা, সেই জন্য আমাদের ক্লাসে স্লাইড থাকবে। স্লাইডের যে জিনিসগুলো আমরা পড়বো, তাছাড়া আমরা মেইনলি আসলে পড়বো বই ওরিয়েন্টেড হয়ে। তার মানে আমাদের আজকের ক্লাসটায় দেখবা যেরকম আমরা লাল সবুজে দাগানো, আমাদের এই যে লাল সবুজে দাগানো যে বইটা আছে, এই বইটা ইসাক স্যারের বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবা তোমাদের পোর্টালে। এখন তোমাদের কাছে আমি আগে জেনে নেই যে আসলে তোমাদের মধ্যে ভাইয়া, তোমাদের মধ্যে যারা যারা আছো, তাদের ক্ষেত্রে যদি বলা হয় যে ইসাক স্যারের বইটা পড়ছো কারা আসলে এই এই পর্যন্ত? ইসাক স্যারের বই তোমরা পড়ছো কখনো? ইসাক স্যারের বই তোমরা জেনারেলি পড়ো না আসলে। অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই। আসলে তোমরা বেশিরভাগ যেটা পড়ো, তোমরা হচ্ছে আসলে তপন স্যারের বই পড়ো, তাই না? ইসাক স্যারের বই থেকে যেটা করা হয় সেটা হচ্ছে ম্যাথ করা হয়। কিন্তু ইসাক স্যারের বই থেকে আমরা হচ্ছে এই অ্যাডমিশনের জন্য যে থিওরি রিলেটেড পড়ালেখাগুলা, এইগুলো আমরা করি না, তাই তো? বেশিরভাগই হচ্ছে করে না। যারা ওই মেডিকেলের জন্য যারা আগে থেকে জানে, তারা কিন্তু আবার এইচএসসি শুরু থেকেই আবার ইসাক স্যারের বই পড়তেছে, তারা কিন্তু চালাক, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখন দেখো, তাহলে তপন স্যারের বই, এই যে তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি বা চ্যাট গুলাতে যা লিখতেছো অনেকের ক্ষেত্রে, হ্যাঁ আমাদের অনেকের বই দাগানো আছে। আমরা দাগানো বইয়ের পিডিএফ দেখাবো, দাগানো বই থেকেই পড়াবো, যাতে তোমার পড়াটা সহজ হয়। আর তুমি পরবর্তী ক্লাসগুলোতে যাদের কাছে ইসাক স্যারের বই নাই, তারা ইসাক স্যারের বইটা নিয়ে আসবা, নিয়ে বসবা। তাহলে দেখবা আমি যখন পড়াবো, দাগানো বই দাগানো অংশ থেকেই পড়াবো। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা পরবর্তীতে, কিন্তু বইয়ের সাথে সাথে যখন তো পড়াবো, তখন তোমার জিনিসগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস, তোমরা বোর্ড রিভিশনের ক্ষেত্রে যেটা পাও বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আমাদের ওই সবার কমন যে ব্যাপারটা, ফিজিক্স মানেই ম্যাথ, এইরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আসলে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাথ কিন্তু খুব কম আসে, থিওরি রিলেটেড ব্যাপারগুলো অনেক বেশি আসে। সেই জন্য এই পড়াগুলো কিছুটা বোরিং হইলেও আমাদের এইভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে যাই হোক, আমরা শুরু করব। তোমাদের মধ্যে যারা ফেসবুকে জয়েন করছো, তাদের ক্ষেত্রে বলে দেই যে আমাদের এই যে প্রি অ্যাডমিশনের যে ক্লাসটা হচ্ছে, এইটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস, মানে প্রি মেডিকেল ক্লাস। এরকম আমি, ডাক্তার সিফাত চৌধুরী, আমি নিচ্ছি প্রি মেডিকেলের প্রি অ্যাডমিশন ক্লাস। আর এরকম যারা হচ্ছে ভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমাদের ফাহিম ভাইয়া, সে ওই ফেসবুকে তোমরা একই পেজেই তোমরা খুঁজলেই পেয়ে যাবা, সে ভার্সিটি প্রি অ্যাডমিশন ক্লাস নিচ্ছে। আর শ্রেষ্ঠ ভাইয়া, সে ইঞ্জিনিয়ারিং এর প্রি অ্যাডমিশন ক্লাস নিচ্ছে। তাহলে আসো, আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। আমাদের এমনি অনেক খানিকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, ইসাক স্যারের বইয়ে এমসিকিউতে ভুল থাকে, সেইগুলো নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। সেই জিনিসগুলা, ভুলগুলা কোথায় কোথায় হয়, চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টারে ভুল আছে, এগুলো আমি তোমাদেরকে বলে দিব। চিন্তার কিছু নাই যে এই জিনিসগুলো ভুল আছে, আমরা এইভাবে পড়বো। এই জিনিসটা মনে রাখবো, যখন যখন যেই চ্যাপ্টারে যেই যেই টপিকটা ভুল আসবে, সেই জিনিসগুলো আমি হচ্ছে তোমাদেরকে ধরাই দিব, ঠিক আছে? তাহলে আমরা এই যে, আরে 2 মিনিট টাইম দেন বইয়া নিয়ে, আরে বই নিয়ে আসার কোনো প্যারা নাই, আমাদের এখানে বই আছেই তোমার সামনে। যাই হোক, আসো, যারা যারা তপন স্যারের বই পড়ছো, ভয়ের কিছু নাই। আমরা এখন একদম পুরো মেডিকেলের পুরোপুরি প্রিপারেশন এখনই তো নিয়ে নিচ্ছি না, আমরা আগায় রাখতেছি, তাহলে সেই হিসেবে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে এখন আসো, আমাদের প্রথমেই আমাদের যে জিনিসটা আমরা দেখবো, যে আমাদের এইখানে
দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন কোথা থেকে বেশি আসে, এই যে স্কেলার ভেক্টর রাশি, এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলা থেকে বিশেষ বিশেষ করে এইগুলা থেকে কি আসে আসলে, এইগুলা থেকে যে এক্সাম্পল গুলো আছে সেইগুলো পরীক্ষায় কোশ্চেন আসে। এইগুলোর মধ্যে বিভিন্ন প্রকার ভেক্টর আছে, এই প্রকারভেদ ভেক্টরের এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এরপর ভেক্টর রাশির যোজন, সেইখান থেকে কিছু সূত্র আছে, সেইখান থেকে কোশ্চেন আসে। পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস, যে জিনিসটা তোমাদের জন্য সব থেকে বেশি খারাপ লাগে, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু চ্যাটে জানাও তো। ভালোই লাগে, মজা, বেশ ভালো। আবার কারো কারো বোরিং লাগে, ভালো লাগে না। কিন্তু ভালো লাগতো কোন জিনিসগুলো জানো, তোমাদের কাছে ভালো লাগতো হচ্ছে ভেক্টরের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের ম্যাথ গুলা। এখন আমরা যখন এই চ্যাপ্টারের শেষে যখন পড়বো, এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের বৈশিষ্ট্যগুলো তোমার মুখস্থ করতে হবে, এক একটা 3টা, কারো 6টা, কারো 7টা বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে, তখন আর কারো ভালো লাগে না। তাহলে দেখবা ওই জিনিসগুলো আমরা কিভাবে শর্টকাট টেকনিকে আমরা কিভাবে মনে রাখবো, সেই জিনিসগুলো পেয়ে যাবো। কারণ আমাদের এখানে অনেক কিছুই মনে রাখা লাগে মেডিকেলের প্রিপারেশনের জন্য, আমরা বুঝবো, বোঝার সাথে সাথে আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে ইজিলি মনে রাখবো। আরেকটা জিনিস যেটা হয়, আমাদের এর আগে যারা বোর্ড রিভিশনের ক্লাসটা করো নাই, তারা অবশ্যই বোর্ড রিভিশনের ফিজিক্স ক্লাসটা করে ফেলবা ভেক্টরের, কারণ ওইখানে আমাদের আরো ডিটেইলস ভাবে পড়ানো আছে বোর্ডের জন্য যে জিনিসগুলো লাগবে, আমরা এখানে পড়বো মেডিকেলের জন্য যে জিনিসগুলো লাগবে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি, প্রথমেই আমাদের বইয়ে চলে যাই। আমাদের এই যে লাল সবুজে দাগানো বই, ইসাক স্যারের, এই বই থেকে হচ্ছে আমরা পড়বো। এইখানে দেখো আমাদের ভেক্টর চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা সবার আগে আমাদের এখান থেকে লাগবে, সেটা হচ্ছে আমাদের এই যে এদের এক্সাম্পল। দেখো ভেক্টর আর স্কেলার এই দুইটা জিনিস তো আমরা এর আগের ক্লাসে পড়ছি, আমরা যখন বোর্ড স্ট্যান্ডার্ড করছি। ভেক্টর মানে কি, যেই রাশি, মানে রাশি হচ্ছে আমাদের যা কিছু পরিমাপ করতে পারি, এই রাশিগুলোর মধ্যে দুই ধরনের আছে, একটা ভেক্টর একটা স্কেলার। ভেক্টর আর স্কেলারের মধ্যে এদেরকে এক্সপ্রেস করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা মান, যদি শুধু মান ইউজ করি তাহলে সেটাকে বলবো স্কেলার রাশি, মান আর দিক দুইটাই যদি আমরা ইউজ করি তখন সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। এইটুকু আমরা সবাই জানি। পরীক্ষায় কোনটা আসে আমাদের মেডিকেল এডুকেশন টেস্টে, ভাইয়া নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। কিন্তু এর থেকে বেশি পছন্দ স্যারদের এই প্রশ্ন যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি স্কেলার রাশি নয়, এই টাইপের লাস্টে নয় জিনিসটা আমরা খেয়াল করি না। এই জন্য পরীক্ষা দিয়ে আসি, ভাইয়া তো চিল মুডে পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা তো ভালো দিছি, নাম্বার পাই নাই কেন, ওই যে নয় যেগুলো ছিল ওইগুলো খেয়ালই করি নাই আমরা। তাহলে এই জিনিসগুলো আমাদের ভুল করা যাবে না। তাহলে দেখো এখানে আমাদের এই যে স্কেলার রাশির ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে, দেখো এইখানে এইখানে আমাদের বেশ কিছু এক্সাম্পল আছে, যে আমাদের শুধু মান থাকলে সেটা আমরা স্কেলার রাশি বলতেছি, আর মান আর দিক দুইটাই থাকলে ভেক্টর রাশি বা দিক রাশি বলতেছি। এখান থেকে দেখো এই যে দাগানো আছে আমাদের বই, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ক্লাসের শেষে তোমরা পেয়ে যাবা। তাহলে এখানে দেখো বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ, এইসব কয়েকটা মাত্র এক্সাম্পল দিয়ে রাখছে। কিন্তু আমাদের পরীক্ষায় যেহেতু আসে, এই জন্য আমাদের এক্সাম্পল গুলা বেশি বেশি মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল গুলা সব একসাথে আমরা কিভাবে মনে রাখবো, আমরা সব একসাথে এটাকে মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করবো। আসো আমরা সবগুলা ভেক্টর রাশিকে একসাথে মনে রাখি। মনে রাখবো ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এইটা দিয়ে আমরা মনে রাখবো। ভ দিয়ে কি, ভ দিয়ে হচ্ছে ভরবেগ, ভরবেগ, বে দিয়ে হচ্ছে বেগ, স দিয়ে হচ্ছে সরণ, ব দিয়ে হচ্ছে বল, পি দিয়ে হচ্ছে আমাদের পৃষ্ঠটান, পৃষ্ঠটান, ও দিয়ে হচ্ছে ওজন, ত দিয়ে হচ্ছে ত্বরণ, ম দিয়ে হচ্ছে মন্দন, ভ দিয়ে হচ্ছে ভ্রামক, স দিয়ে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, আর প দিয়ে হচ্ছে প্রাবল্য, প্রাবল্য। এইগুলো হচ্ছে আমাদের এইখানে যে জিনিসগুলো আমরা পাবো, তার মানে আমাদের ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে আমরা সেইগুলোই মনে রাখবো। তাহলে স্কেলার রাশির উদাহরণ মনে রাখার দরকার নাই, এর বাইরে যেগুলো আমরা পাবো সেগুলো আর স্কেলার পড়বো। কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে ভরবেগ বলছি, বেগ বলছি, এগুলো হচ্ছে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে। কৌণিক গতির ক্ষেত্রে বেগটা হয়ে যাবে কি কৌণিক বেগ, ভরবেগ হয়ে যাবে কৌণিক ভরবেগ, সরণ, এরপর বল, এগুলো হয়ে যাবে টর্ক। তাহলে এইখানে যেরকম এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে ওইগুলোও কিন্তু আমাদের কি হবে, ভেক্টর রাশি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে ওইগুলো আমাদের ভেক্টর রাশির মধ্যে পড়বে। এখন এখানে একটা এক্সেপশনাল আছে, এক্সেপশন আমাদের মনে রাখতে হবে, সেটা কি, ভ্রামক। সব ভ্রামক কি আমাদের আসলে ভেক্টর রাশি না, এইখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক।
জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি না, সে হচ্ছে স্কেলার রাশি। তাহলে এই জিনিসটা এক্সেপশনালি মনে রাখতে হবে যে ভাই আসলে আমাদের তাহলে কোন জিনিসটা আমাদের এখানে এক্সেপশনাল, সেটা হচ্ছে আমাদের এই জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকটা কি রাশি আমাদের? জড়তার ভ্রামকটা একটা স্কেলার রাশি। তাহলে এখান থেকে যদি তোমাকে কোশ্চেন করা হয়, তোমাকে যদি মনে করো যে বলে দিল যে ভাইয়া বলেন তোমাকে বলা হলো যে এরকম সকল বিভব কি ধরনের রাশি, তোমরা একটু চ্যাটে জানাও, বা যারা ফেসবুকে জয়েন আছো তারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতেছি। তাহলে হচ্ছে স্কেলার রাশি, ভেরি গুড। তার মানে সব বিভব স্কেলার রাশি। জড়তার ভ্রামক ছাড়া সব ভ্রামক কি ধরনের রাশি? স্কেলার রাশি, ভেরি গুড। তার মানে স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। এখন আসো, এগুলো আমাদের উদাহরণ পেয়ে গেছি, উদাহরণ আমাদের শেষ। নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভেক্টরের কিছু ধর্ম বা নিয়ম, সেইখানে আসো। ভেক্টর মানেই আমরা বলছি আগেই, প্রথম পয়েন্টটা দেখো এখানে লাল কালি সবুজ কালি দিয়ে দাগানো থাকবে আমাদের বই। মনে রাখবা সবুজ কালির গুলা পড়তে পারলে ভালো, লাল কালির গুলা মাস্ট পড়তেই হবে, ঠিক আছে। লাল সবুজের দাগানো পার্ট যেগুলো আছে, লাল গুলা হচ্ছে আমাদের জন্য মাস্ট, সব থেকে 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলা আছে যে ভেক্টর রাশির কিছু নিয়ম বলা আছে, সেগুলো কি? প্রথমটা আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে কি আছে, মান আর দিক আছে, এটা আমরা জানি। পরের পয়েন্ট বলছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। তুমি চিন্তা করো তো, দুইটা কুকুরকে যোগ করে দিলে হবে কি, দুইটা কুকুর। একটা কুকুর একটা কুকুর, দুইটা কুকুর। একটা কুকুর একটা বিড়াল যোগ করতে পারবা? হবে? দুইটা কুকুর বিড়াল হবে? এরকম তো হবে না, তাই না? বলতে পারি আসলে যে ভেক্টরের কথা যদি বলা হয় যে এরকম তুমি বল মনে করো 5 নিউটন বল প্লাস 5 মিটার সরণ, দুইটার যোগ করতে পারবা? তার মানে বল আর সরণ এরা ভিন্ন প্রকৃতির ভেক্টর, এদের যোগ করা যায় না। এদের বিয়োগ করতে পারবা? বিয়োগ করা যায় না। তাহলে সমজাতীয় ভেক্টর তুমি যোগ করতে পারবা, যেরকম 5 নিউটন প্লাস 5 নিউটন, দুইটা ভেক্টর আছে, এইটা যোগ করতে পারবা, এদের বিয়োগ করতে পারবা। কিন্তু এই দুইটা অসমজাতীয় যেগুলা, সেগুলোর ক্ষেত্রে যোগ বিয়োগ করা যাবে না। কিন্তু কি করা যাবে তোমরা বলো তো, চ্যাটে জানাও তো যে ভাই এই এফ আর এস এদের মধ্যে যোগ বিয়োগ করা না গেলেও কি করা যাবে, এটা তোমরা চ্যাটে জানাও। গুণ করা যাবে, গুণ করা যাবে, ভেরি গুড। তার মানে তুমি দেখো এটাই কিন্তু আমরা গুণ করতে পারবো, এফ ডট এস এটা সমান সমান, তখন কিন্তু আমরা ডাব্লিউ পেয়ে যাবো কাজ। তাহলে এফ ডট এস এটা কি করতে পারছি, তার মানে সমজাতীয় রাশিকে যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু অসমজাতীয় বিভাগকে ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় না, কিন্তু কি করা যায়, গুণ করা যায়। এই জিনিসগুলো আমাদের এখান থেকে বলা আছে যে ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আসো পরের পেজে। এখানে দেখো দেখতে পাচ্ছি বলছে যেরকম আমাদের দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথম দুইটার সম্মিলিত ক্রিয়ার যোগফলের সমান। এইটার জন্যই ভেক্টর যোগের কতগুলো সূত্র আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। তার মানে ভেক্টর যোগের সূত্রগুলা, এই সূত্রগুলো আমরা হচ্ছে এই ভেক্টর যোগ সূত্রগুলো মেনে চলে, সেই সূত্রগুলো আমরা আজকে পড়বো, ঠিক আছে। এরপরে দেখো দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি। বলছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি। তোমরা নিজেরা বলো তো, এই যে টর্ক, টর্ক তোমরা দেখছো, টর্ক হচ্ছে কি, কৌণিক গতির ক্ষেত্রে যে বলটা আমরা পাই সেটারে বলি হচ্ছে টর্ক। এই টর্ক সমান সমান কি, আর ক্রস এফ। তার মানে এই যে আর সরণ, এফ হচ্ছে বল, এরা দুজনই ভেক্টর, এদের ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস গুণফল, এটা কি হচ্ছে একটা ভেক্টর রাশি টর্ক হচ্ছে, পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের পেয়ে গেলাম দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণফল হয় আমাদের একটা ভেক্টর রাশি। আবার বলছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল হবে একটা স্কেলার রাশি। তার মানে ওই যে একটু আগে যেটা দেখে আসলাম, এই যে আর আর এফ মানে হচ্ছে এফ ডট এস, এটা সমান সমান কি হবে, ডাব্লিউ হবে না? কাজ, কাজ কি রাশি, একটা স্কেলার রাশি। ডট গুণন মানে হচ্ছে স্কেলার গুণন, তার মানে এটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে। এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি। এরপর বলছে কোন ভেক্টর রাশি তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়, এই জিনিসটা আমরা আসি। এখন যদি তোমাকে বলা হয় ভেক্টর, ভেক্টর মানে কি, ভেক্টর মানে হচ্ছে তার মান থাকবে আর হচ্ছে দিক থাকবে, তাই তো। তাকে যদি তোমার মান দিয়ে ভাগ করো, তার মানে ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করছো, ভেক্টর মানে হচ্ছে তার মান আর দিক আছে, এখন তুমি তার মান দিয়ে ভাগ করছো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক, তাই না? এক হয়ে গেল, তাহলে ইন্টু দিক। তাহলে বলা যায় এই ভেক্টরটার মান হচ্ছে 1 একক, আর সেটা কি নির্দেশ করবে, দিকটা নির্দেশ করবে। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি যে এই ভেক্টর রাশি মান আর ভেক্টর রাশি আর তার মানের অনুপাত দ্বারা কি নির্দেশিত হয়, দিক নির্দেশিত হয়, পেয়ে গেলাম, শেষ। এবার আসো আমাদের নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে সংযোজন বন্টন সূত্র মেনে চলে। এই সূত্রগুলো বলছি তো, আমরা একটু পরে পড়বো, পেয়ে যাব।
লাস্ট হচ্ছে কি ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়। আমরা আজকে উপাংশ সম্পর্কেও ডিটেইলস পড়বো। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, এগুলো কিন্তু দেখছো লাল কালি দিয়ে দাগানো, খুবই ইম্পর্টেন্ট। আমরা পারবো তো? তোমরা হচ্ছে চ্যাটে জানা দাও যে ভাই এগুলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, একক ভেক্টর নিয়ে আসবো, চিন্তার কিছু নাই। ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো আমরা পারবো, এখান থেকে পরীক্ষা আসলে পারবো। এরপরে হচ্ছে দেখো এখানে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় এটা আমরা জানি। একটা ভেক্টর, সেটার মাথার উপর এরকম একটা অ্যারো দিয়ে দিলে ভেক্টর রাশি বলা যায়, তার পায়ের নিচে একটা দাগ দিয়ে দিলে ভেক্টর রাশি বলা যায়, মাথার উপরে শুধু মনে করে একটা দাগ দিয়ে দিলে ভেক্টর রাশি বলা যায়, অথবা এটাকে মোটা করে দাগ দিলেও ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করা যায়। আর মানগুলা কিভাবে বলি, এই দুই পাশে খালি দাগ দিয়ে দিলে আমরা হচ্ছে মান প্রকাশ করি। এই জিনিসগুলো আমরা জানি, এগুলো আমাদের এখানে বলা আছে। তাহলে এগুলো আমরা পেয়ে গেছি, এগুলো আমরা পেয়ে গেছি। এখানে দেখো আমাদের এই যে টর্ক, একটু আগে যেটা আমি তোমাদেরকে পড়াইলাম যে টর্ক বা ঘূর্ণন বল, এটার ক্ষেত্রে দেখো এই ইকুয়েশন আমরা হচ্ছে টর্ক রিলেটেড পড়া, কৌণিক বেগ রিলেটেড পড়া, নিউটনিয়ান বলবিদ্যায় পড়বো, ঠিক আছে? এইখানে আমাদের এই রিলেটেড পড়াগুলো থাকবে না, কিন্তু এখানে ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, যেগুলো আমরা পেয়ে গেছি, একটু আগে পড়ে আসছি। যে ইকুয়েশনের মধ্যে আমাদের কি আছে, এই যে টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। আর আর হচ্ছে কি সরণ, যার একক মিটার, বলের একক নিউটন, তার মানে এটার একক কি নিউটন মিটার। এই জিনিসটা পরীক্ষায় আসে। মেডিকেলে কিন্তু একক সূত্র খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কৌণিক বেগের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যদি বলি এই সোজাসুজি যাচ্ছে, তার মানে এটা হচ্ছে রৈখিক বেগ। আর যদি বলা হয় কেউ এরকম ভাবে ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে এই বেগটাকে বলা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগটাকে আমরা প্রকাশ করি ওমেগা দিয়ে। তাহলে কৌণিক বেগ আর আমাদের রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। আর হচ্ছে এই যে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। তার মানে একটা বৃত্তের যে ব্যাসার্ধ আছে, সেই ভেক্টরটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, আসলে সেটা দূরত্বই, ঠিক আছে? আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলা আছে, এই যে। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এইগুলা গেল আমাদের এই টুকিটাকি সব পড়ালেখা। এবার আসো আমাদের যে জিনিসটা লাগবে, এই যে ভেক্টরের প্রকারভেদ, ঠিক আছে? বিশেষ ভেক্টর, অনেকগুলো ভেক্টরের প্রকারভেদ আছে, তাই না? এই ভেক্টরের প্রকারভেদ গুলো আমরা বইয়ের মধ্যে অনেক ছড়ানো ছিটানো ভাবে পাই। ওইটাই তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে সুন্দর করে সাজায় নিয়ে আসছি, সেটা আমরা পড়বো। তার আগে আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে এখন। যেহেতু আমরা এতক্ষণ পড়ে ফেলছি, এখন আমরা কোশ্চেনের অ্যান্সার দিব। আসো তোমরা নিজেরাই প্রথমে আমাদের এই যে পোল কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিয়ে দাও। বলছে যে দুইটা ভিন্ন জাতীয় ভেক্টরের মধ্যে নিচের কোনটি সম্ভব। আমি পোল ছেড়ে দিচ্ছি। তাহলে পোল দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, এখন তোমরা এটা অ্যান্সার দাও। তোমরা নিজেরাই বলো আসলে এটা অ্যান্সার কি হবে। ওরে বাবা, চ্যাটেও কাঁপাই ফেলতেছো তোমরা, পোলে তো উড়াই ফেলতেছো। তাহলে এই যে জিনিসগুলা, ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের, হ্যাঁ সি, আমাদের তাহলে সি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। কারণ দুইটা ভিন্ন জাতীয় ভেক্টরের মধ্যে কোনটি সম্ভব? গুণন সম্ভব, একটু আগে আমরা দেখে আসছি। তাহলে এই জিনিসটা আমাদের গেল। এইবার আসো, এইগুলো হচ্ছে বিগত বছর দেখো, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2020-21, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 9-10, এইখানে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসছে। এখন বলো এই প্রথমটা উপরেরটা কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? মনে আছে? এটার অ্যান্সার দাও, তোমরা চ্যাটে জানাও। ভেরি গুড। তাহলে হচ্ছে সিসি বলে একাকার করে ফেলছো, চ্যাট তো সিসি বানায় ফেলছো। তাহলে কারেক্ট আনসার কি আমাদের? সি। কারণ বেগ, ত্বরণ, বল এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি, দ্রুতি আমাদের স্কেলার রাশি। এবার আসো বলছে নিচের কোনটি স্কেলার রাশি। দেখো এইখান থেকে তাহলে এটার আনসার দাও। এটার আনসার কি হবে? আমরা বলছিলাম সব প্রাবল্যই ভেক্টর রাশি, কিন্তু সব বিভব স্কেলার রাশি। তাহলে এই যে তড়িৎ বিভব আমাদের কি হবে? স্কেলার রাশি হবে। তাহলে এইগুলো দেখছো আমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন বেশি বেশি সলভ করব ক্লাসের মধ্যেই, যাতে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আবার নতুন করে যখন প্রিপারেশন নিবা তখন আলাদা করে পড়া না লাগে। তো এখন থেকে তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, সেই ওরিয়েন্টেড আমাদের পড়ালেখাটা হবে, ঠিক আছে? তাহলে এখন আসো, এইবার আসো তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা বিশেষ ধরনের ভেক্টর গুলো এখন হচ্ছে দেখবো। বিভিন্ন ধরনের ভেক্টর, ভেক্টর আগেই বলছি, ভেক্টর মানে তার মান আর দিক দুইটাই আছে, তাই তো? এখন তোমরা নিজেরাই বলো, ভেক্টরের মান আর দিক থাকলে আমরা প্রথমে ভাগ করব ভেক্টরের দিক নিয়ে। মনে করো ভেক্টর দুইটা রাশি, এখানে আমি কয়েকটা ভেক্টর লিখি, ঠিক আছে? এখানে আমরা যে কয়েকটা ভেক্টর লিখবো, তো মনে করো আমাদের এখানে একটা ভেক্টর দিয়ে দিলাম এ ভেক্টর, এটা হচ্ছে 5 নিউটন। বি ভেক্টর, এটা হচ্ছে 5 নিউটন। একটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে 5 নিউটন। ডি ভেক্টর, এইটা হচ্ছে 7 নিউটন। একটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে 1/5 নিউটন। এই হচ্ছে আমাদের সব ভেক্টর গুলো আছে, 5টা ভেক্টর। এই 5টা ভেক্টর দিয়ে আমরা বুঝবো। প্রথমে আসো
বলছি যেরকম আমাদের ভেক্টরের ক্ষেত্রে যখন দিক একই থাকতে পারে বা দিক ভিন্ন থাকতে পারে, তুমি এইখানে দেখো ভেক্টরগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এইগুলোর মধ্যে সবগুলোর দিক কি একই রকম? না, কারোর দিক একদিকে, কারোর দিক উল্টা দিকে, তাহলে এরকম আছে। তাহলে এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় দিক একই কারা কারা আছে, এ, বি, ডি আর ই, এদের দিক একই, কিন্তু এদের ক্ষেত্রে দেখো সবার কি মান সেম? মান সেম না। তার মানে আমরা বললাম যে ভেক্টরের ক্ষেত্রে ভাগ করছি দিক একই রকম হতে পারে, দিক ভিন্ন হতে পারে। যাদের মধ্যে দিক একই আবার মানও একই, যেরকম এ আর বি, এদের ক্ষেত্রে দিক একই মানও একই, তাহলে আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি, দুইটা সমান বলা যায়। তাহলে সমান যদি বলতে পারি এটাকে, তাহলে বলা যায় এদের ইকুয়াল দিয়ে যেহেতু প্রকাশ করতেছি, সেই জন্য যেই ভেক্টরগুলোর মান আর দিক একই তাদেরকে আমরা বলতেছি হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টর। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আসো দিক একই বাট মান ভিন্ন, যেরকম আমাদের ক্ষেত্রে খেয়াল করো, এই যে এ আর ডি, এ আর ডি দুইটা দিক একই কিন্তু মান কি একই? মান তো ভিন্ন। কিন্তু দিক যেহেতু একই, একই দিকে আছে, দেখতে একই রকম, সেই জন্য আমরা এদেরকে বলবো হচ্ছে সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। তার মানে এ আর ডি ভেক্টর এরা হচ্ছে সদৃশ ভেক্টর, তার মানে এদের মান এক না হলেও দেখতে একই দিকে আছে, সেই জন্য সদৃশ ভেক্টর। এখন খেয়াল করে দেখো তো, দিক একই বাট মান বিপ্রতীপ, তাহলে তুমি এখন বলো মান বিপ্রতীপ বলতে বোঝা যাচ্ছে মান হচ্ছে উল্টা। তার মানে আমাদের এ ভেক্টর আর ই ভেক্টরের কথা চিন্তা করো, তার মানে এটার ক্ষেত্রে এ আর ই, এ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, ই ভেক্টরের মান হচ্ছে 1/5 নিউটন, উল্টা না? কিন্তু দিক একই, তাহলে এদের ক্ষেত্রে এই ধরনের বিপ্রতীপ মানযুক্ত ভেক্টরকে বলা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তাহলে এখন তোমাদেরকে যদি বলা হয় যে দুইটা বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে আমাদের মান সবসময় কি হবে? একটা আরেকটার অপোজিট হবে, তাই তো? এই জিনিসটা আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম, তাহলে আমাদের বিপ্রতীপ ভেক্টর সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এখন তাহলে বলো তো, এইখানে যদি আমি বলি, এখানে তোমাদের কাছে কোশ্চেন করলাম, এটা হচ্ছে মনে করো পি ভেক্টর, এটা হচ্ছে 10 নিউটন, আর কিউ ভেক্টর এটা হচ্ছে 1/10 নিউটন। তাহলে এই পি আর কিউ এরা কি ধরনের ভেক্টর হবে তোমরা চ্যাটে জানাও তো। ধুমধাম বিপ্রতীপ অ্যান্সার দিচ্ছ, সেই অস্থির। এই তো এটাই আমি চাচ্ছিলাম। দেখো, দেখছো আমরা হচ্ছে এই ছোটখাটো জিনিস কিন্তু আমরা ভুল করি, কারণ দেখো আমরা দিক একই তাদের ক্ষেত্রেই কিন্তু আমাদের মান বিপ্রতীপ হইতে পারে, দিক ভিন্ন হইলে মান ভিন্ন, মান বিপ্রতীপ হইলে কিন্তু বিপ্রতীপ ভেক্টর বলবো না। বিপ্রতীপ ভেক্টর বলার জন্য দুইটা শর্ত আছে। প্রথম শর্ত দিক একই হওয়া লাগবে, দ্বিতীয় শর্ত মান উল্টা হওয়া লাগবে। তাহলে এইখানে এদের ক্ষেত্রে দেখো পি এর দিক আর কিউ এর দিক কি সেম, শুধু মানটা উল্টা, কিন্তু দিক তো সেম না। তাহলে এই জন্য দিক একই না হইলে তাদেরকে আমরা মান উল্টা হইলেও বিপ্রতীপ ভেক্টর বলতে পারবো না। তাহলে যারা যারা বুঝতে পারছিলাম সেটা কি ক্লিয়ার? তারা যারা যারা ভুল করছো তারা এখন ক্লিয়ার হয়ে গেছে কিনা জানাই দাও চ্যাটে যে ভাইয়া ক্লিয়ার। ভেরি গুড। তাহলে এইভাবে আমরা হচ্ছে ভুল করে করে শিখবো, তাহলে হচ্ছে মনে থাকবে, তা নাহলে চিল মুডে ভুলে যাবা সব। এইগুলা গেল তাহলে আমাদের এই ভেক্টর গুলা। এখন আসো আমাদের ক্ষেত্রে দিক ভিন্ন মান একই, দিক ভিন্নর কথা যদি বলো, বি আর সি এর কথা চিন্তা করো, এরা দুজনের ক্ষেত্রে কি হচ্ছে, এদের দুজনের ক্ষেত্রে এদের দিক ভিন্ন কিন্তু মান একই না। তাহলে এটা কি আমরা বলতে পারি বি ইকুয়ালস টু সি? এটা কি বলা যায় দুজনের মান সমান কিন্তু দিক ভিন্ন? এটা কি বলা যাবে? বলা যাবে না। তাহলে কি বলতে হবে? এখানে বলতে হবে যেহেতু দিক উল্টা, এই জন্য আমরা বলবো বি ইকুয়ালস টু মাইনাস সি। তার মানে এই ধরনের ভেক্টরকে আমরা বলতেছি কি দিক ভিন্ন বা বিপরীত দিকে আছে, যেহেতু মান একই, এদেরকে বলতেছি আমরা বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। আবার দেখো এদেরকে যেহেতু ঋণাত্মক দিয়ে আমরা চিহ্নিত করতেছি, সেই জন্য আমরা বলতে পারবো এটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের ঋণাত্মক ভেক্টর, এটা পেয়ে গেলাম। এরপর আসো দিক ভিন্ন মানও ভিন্ন, তার মানে কার কার হইতে পারে? দেখো সি আর ডি, একটা হচ্ছে 5 নিউটন, একটা 7 নিউটন, মান ভিন্ন। আবার দেখো 5 নিউটনটা এইদিকে আর ডি হচ্ছে 7 নিউটনটা ওই দিকে কাজ করতেছে, তাহলে দিকও ভিন্ন, কোনো মিল নাই। তাহলে এদেরকে বলতেছি আমরা বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর। এইখান থেকে পরবর্তীতে মেডিকেল এডুকেশন টেস্টে কি কোশ্চেন আসছে জানো? বলছে যে নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়? সেখানে অপশনে ছিল ঋণাত্মক ভেক্টর, ধনাত্মক ভেক্টর, শূন্য ভেক্টর, এরপরে সদৃশ ভেক্টর। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা চ্যাটে জানাই দাও। ধনাত্মক ভেক্টর, ভেরি গুড। কারণ ইসাক স্যারের বইয়ে ধনাত্মক ভেক্টর বলতে আসলে কিছু লেখা নাই, এই জন্য ওইখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে। তাহলে ধনাত্মক ভেক্টর আমাদের অ্যান্সার হবে কারেক্ট।
ক্লিয়ার? তাহলে এগুলো আমরা হচ্ছে পেয়ে গেছি, এই টাইপের কয়েকটা ভেক্টর পেয়ে গেলাম। এখন আসো নেক্সট যে জিনিসটা লাগবে, এছাড়াও কিছু স্পেশাল ভেক্টর আছে যেটা হচ্ছে একক ভেক্টর। একটু আগে আমি তোমাদেরকে পড়াইছিলাম না, একটা ভেক্টর তার মানে তার কি থাকবে, মান আর দিক দুইটাই থাকবে। তাহলে এখন আসো আমরা যদি বলি একটা ভেক্টর মানে হচ্ছে কি, ভেক্টর মানে হচ্ছে তার কি থাকবে, মান থাকবে আর দিক থাকবে। এখন তাকে যদি তার মান দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয় তাহলে মান হয়ে যাবে 1 আর সাথে থাকবে কি তার দিক। তাহলে এইটারই বলা হচ্ছে যে ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর, যেটাকে আমরা মাথায় টুপি পরাই দিই। ঠিক আছে, টুপি পরাই দিলে, আজকে জুম্মার দিন টুপি পরে ফেলো এমনি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই একক ভেক্টর যেটার মান হচ্ছে 1 একক, যেটা দিক নির্দেশক। ঠিক আছে, তাহলে এটাই দেখো বলা আছে এটার মান 1 একক, এটা দিক নির্দেশক, আর এটা হচ্ছে কি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, এটাকে আমরা বলতেছি একক ভেক্টর। এখন আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেখানে আমরা জানি এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তাই তো? এদের মাঝখানে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অক্ষের মাঝখানে অ্যাঙ্গেল কত তোমরা চ্যাটে জানাও আমাকে, যে ভাই আসলে অ্যাঙ্গেল কত। ভেরি গুড, 90 90 90, তাই না? সবগুলোর অ্যাঙ্গেল হচ্ছে 90। দেখতে মনে হবে যে আসলে ভাই 90 কিভাবে, এটা তো 3 ডাইমেনশনাল পদ্ধতি, তো এখানে তো 3 ডাইমেনশনাল রাখা যায় না, সবগুলাই হচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি সবগুলোর অ্যাঙ্গেল। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এখন যদি বলা হয় যে আমাদের, মনে করো আমাদের বলে দিল একটা হচ্ছে তোমার পি ভেক্টর দেওয়া আছে 5 আই ক্যাপ, আর কিউ ভেক্টর দেওয়া আছে 1/5 জে ক্যাপ। তাহলে এই যে পি আর কিউ, এরা একে অপরের বিপরীত ভেক্টর হবে কি হবে না, তোমরা চ্যাটে জানাও যে ভাই এরা কি একে অপরের বিপরীত ভেক্টর হবে কি হবে না। না 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 না, আরে বাবা ভেরি গুড, তার মানে না হবে না কেন, কারণ দেখো আই ক্যাপ মানে হচ্ছে সেটা এক্স অক্ষ বরাবর এটার দিক, আর জে ক্যাপ মানে কিউ এর দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এদের দিক কি একই দিকে আছে, একই দিকে নাই। তাহলে আমরা বলছি বিপরীত হওয়ার জন্য দুইটা শর্ত, দিক একই হইতে হবে, মান উল্টা হইতে হবে। তাহলে এটা মান উল্টা শর্ত ফিল আপ করছে কিন্তু দিকের শর্ত ফিল আপ করে নাই, তাহলে এই সব জায়গায় আমাদের প্যাচ লাগায় দেয়, নাম দেখে আমরা সুন্দর দাগায় ফেলবো কিন্তু আসলে কাজে উল্টা। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে ভুল হয়, এগুলো আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এটা পেয়ে গেছি। এইবার আসো আমরা যতগুলো ভেক্টর বললাম তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট ভেক্টরের প্রকারভেদ যেটা, সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ঠিক আছে, মনে করো আমি তোমাকে বললাম আমি হচ্ছে মনে করো হাঁটতেছি, এই হচ্ছে আমি, আমি যেহেতু একটু ভুড়ি টুরি দিয়ে দিই, এখন এই যে আমি হাঁটতেছি, বললাম কতটুকু হাঁটছি, মনে করো বললাম যে 50 মিটার হাঁটছি, 50 মিটার হাঁটছি। তাহলে এই যে আমি 50 মিটার হাঁটছি, এটা কি আমার এইটা কি আমার স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে বলো তো, চ্যাটে জানাও। তাহলে এটা স্কেলার নাকি ভেক্টর? স্কেলার। ভেরি গুড, কারণ আমি 50 মিটারের কথা বলছি, কোন দিকে হাঁটছি এটা কি বলছি, বলি নাই। কিন্তু যদি আমি বলি আমি হচ্ছে পূর্ব দিকে হাঁটছি, তার মানে এই দিকে 50 মিটার হাঁটছি, তাহলে এখন আমার কি হয়ে গেল, আমি মানও বলে দিছি দিকও বলে দিছি, তাহলে এখন আমার এটা কি, এই হাঁটাটা হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের সরণ হচ্ছে এইখান থেকেই। তাহলে এখন মনে করো যেরকম আমার ক্ষেত্রেই জিজ্ঞেস করো, আমার এত হাঁটতে ভালো লাগে না, ঠিক আছে, দেখলেই বোঝা যায় আল্লাহর রহমতে একটু শান্তিপ্রিয় মানুষ, আরাম প্রিয় মানুষ, হাঁটাহাঁটি করার কোনো ইচ্ছা নাই, তাহলে আমি কি করব, চুপচাপ জায়গায় দাঁড়ায় আছি। তার মানে যেই জায়গায় আমি হাঁটা শুরু করার কথা ছিল সেইখানেই দাঁড়ায় আছি, আমি আর নড়ি নাই চড়ি নাই, তাহলে আমার সরণ কত, সরণ কত হবে, 0। বলতে পারবা? এই সরণটা বললাম সরণ যেহেতু তার মানে একটা দিক থাকবে, এর দিকটা কোন দিকে, এটা আমাকে বলো তো এখন। তাহলে তোমরা এখন আমাকে চ্যাটে জানাও যে দিকটা কোন দিকে, দিক নাই। তাহলে আমি যে চিল করতেছি দাঁড়ায় দাঁড়ায়, এই যে এখানে আমি দাঁড়ায় আছি, তাহলে কোন দিক আছে নাই, তার মানে যেই ভেক্টরের মান 0, তার মানে তার যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে এটা হচ্ছে তার আদি বিন্দু, আর এইটা হচ্ছে কি তার পাদ বিন্দু বা শেষ বিন্দু, দুইটাই বিন্দু সেম না, এখানে দেখো এটা হচ্ছে তার আদি বিন্দু আর এইটা হচ্ছে তার শেষ বিন্দু, তাই তো? তাহলে এই যে দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, এইটা হচ্ছে আমার আদি বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু, কিন্তু এইখানে আদি বিন্দু আর শেষ বিন্দু একই না, যেই ভেক্টরের আদি বিন্দু আর শেষ বিন্দু একই, যে ভেক্টরের মান 0, যেই ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই, সেই ভেক্টরকেই বলা হয় হচ্ছে আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন প্রথম পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, মনে করো এটা হচ্ছে F1, ঠিক আছে, F1 হচ্ছে 5 নিউটন, সেম একই F2 এটা হচ্ছে 5 নিউটন। বলা যায় দুইজন যেহেতু একই দিকে ক্রিয়াশীল,
একই মান, তাহলে একটু আগে পড়ে আসছি এটা কি সমান ভেক্টর। তাহলে এখন বলো তো এইটার ক্ষেত্রেই f1 মাইনাস f2 ইকুয়ালস টু কত হবে? দুইটাই যেহেতু সমান ভেক্টর তাহলে f1 মাইনাস f2 সমান সমান কত হবে? 0। 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে বলা যায় এরা তো বল, তাহলে এদের ক্ষেত্রে ভেক্টরের দুইটা সমান ভেক্টরের বিয়োগফল কি হয়? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আবার দেখো এইটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এটাও 2 নিউটন, এটাও 2 নিউটন। এরা কি ধরনের ভেক্টর বলো তো? একটু আগে প্রকারভেদ পড়ে আসছি, মান সমান কিন্তু দিক বিপরীত। এটারে কি ভেক্টর বলা হয়? অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, বা আরেকটা নাম আছে, সেটা আকিকা দিয়ে আরেকটা নাম রাখছি, কত কষ্ট করে আকিকা দিছি, না হয় খাওয়াই নেই, তাতে কি হয়েছে? নাম মনে রাখতে হবে। কি নাম? ঋণাত্মক ভেক্টর। ভেরি গুড। তাহলে এই যে ঋণাত্মক ভেক্টর, দুইটা ঋণাত্মক ভেক্টর বা দুইটা বিপরীত ভেক্টর, তাদের যদি যোগ করা হয় তাহলে কি হবে? 0। তার মানে এটা হচ্ছে 2 নিউটন, এটা হচ্ছে -2 নিউটন, তার মানে যোগফল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম, এই দুইটা জিনিস পেয়ে গেলাম। দুই ক্ষেত্রে আমরা ঋণাত্মক ভেক্টর পাচ্ছি, সরি 0 ভেক্টর পাচ্ছি বা নাল ভেক্টর পাচ্ছি। এবার তোমাদেরকে আমি দুইটা ইকুয়েশন দেব, দুইটা না তিনটা দিই, ঠিক আছে? তোমরা যেহেতু ভালো পারো, প্রথম ইকুয়েশন হচ্ছে মনে করো বলে দিলাম a ক্রস b ইকুয়ালস টু 0। কখন হবে? যখন a ক্রস b মানে জানি আমরা ab sin থিটা, sin 0 ভ্যালু মানে হচ্ছে থিটা যদি 0 ডিগ্রি হয় তখন হচ্ছে a ক্রস b ইকুয়ালস টু 0 হবে, এটা আমরা জানি। 2 নাম্বার পয়েন্ট বলে দিলাম a ডট b এটা সমান সমান 0 হবে। কখন হবে? যখন a ডট b মানে a ডট b মানে হবে ab cos থিটা, cos থিটার ক্ষেত্রে কখন 0 হয়? যখন থিটা হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুইটা পয়েন্ট পেলাম। আর 3 নাম্বার পয়েন্ট বললাম সমবেগে গতিশীল ট্রেন, গতিশীল ট্রেন ট্রেন এই ক্ষেত্রে সমবেগে গতিশীল ট্রেনের ক্ষেত্রে ত্বরণ, ত্বরণ কি একটা ভেক্টর রাশি না? এটার মান কত হবে সেটা তোমরা এখন চ্যাটে জানাও তো। সমবেগে গতিশীল ট্রেনের ত্বরণ কত হবে চ্যাটে জানাও। 0। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে 0। এই তিনটা জিনিস যে লিখলাম, তাহলে এইগুলা সবগুলারই মান 0। তাহলে এগুলা সব আমাদের কি ধরনের রাশি হবে? ভেক্টর না স্কেলার? এগুলো অবশ্যই আমাদের শূন্য ভেক্টর হবে কি হবে না বলো? শূন্য ভেক্টর বলতেছে, শূন্য ভেক্টর। ভেরি গুড, শূন্য ভেক্টর। তাহলে এই তিনটাই আমাদের শূন্য ভেক্টর। যারা বলছো তারা একটু ভুল করে ফেলছো। কোশ্চেন হচ্ছে এই তিনটার মধ্যে থেকে একজন ইম্পোস্টার, সে দেখতে আসলে শূন্য কিন্তু আসলে শূন্য ভেক্টর না, সেটা কোনটা? এটা আমাদের অ্যান্সার দাও। অনেকে বলতেছে 2, অনেকে বলতেছে এ, অনেকে বলতেছে 3। ভেরি গুড, হয়ে গেছে। কারণ 1 2 3 যেহেতু তিনটাই বলছো, কেউ না কেউ, কেউ না কেউ কারেক্ট। আসলে দেখো তো এ ক্রস বি, ক্রস গুণনে আমরা প্রথমে বৈশিষ্ট্য পড়ে আসছিলাম, ক্রস গুণনে গুণফল কি হয়? ভেক্টর রাশি হয়। তার মানে এই গুণফলটা কি রাশি? ভেক্টর রাশি। আর ডট গুণনের গুণফল কি হয়? স্কেলার রাশি। তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি। আর ত্বরণ তো ভেক্টর রাশি, তার মান শূন্য হওয়া মানে সে হচ্ছে নাল ভেক্টর। তাহলে দেখো এইটা দেখতে শূন্য কিন্তু সে কি আসলে স্কেলার ভেক্টর রাশি? সে তো স্কেলার রাশি। তাহলে এই জন্য যেরকম আমাদের কাজ, কাজ একটা স্কেলার রাশি, তাহলে কাজ যদি স্কেলার রাশি হয় তাহলে সেটার মান হচ্ছে কত? শূন্য হলে সেটা হবে, সেটা কি নাল ভেক্টর বলতে পারবা? বা বিভব, বিভব একটা স্কেলার রাশি, তার মান যদি 0 হয় সেটা কি তুমি নাল ভেক্টর বলতে পারবা? তাহলে এইটাই হচ্ছে সেটার এক্সাম্পল। তাহলে এই সব ভুলগুলো আর কখনো হবে আমাদের? ক্লিয়ার কিনা বলো, চ্যাটে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। যারা ফেসবুকে আছো তারা কমেন্ট করে জানায় দাও যে ভাই এগুলা ক্লিয়ার। ঠিক আছে? তাহলে এগুলা ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে ভুল করি। ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিপিট করে দিই যে ডট গুণনের গুণফল হয় হচ্ছে স্কেলার রাশি, সেটা হচ্ছে আমাদের 0, সেটা কিন্তু নাল ভেক্টর না। এইখানে ক্রস গুণনের গুণফল ভেক্টর রাশি, যেটার মান শূন্য হলে সেটা হবে হচ্ছে নাল ভেক্টর। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো এইখান থেকে দেখো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে। এখন তোমরা নিজেরাই এটার মধ্যে চ্যাটে অ্যান্সার দাও যে আমাদের নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট না। এটার অ্যান্সার কি হবে? বি 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 বি। ভেরি গুড। তার মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার কি? শূন্য ভেক্টর, যার দিক কোনো নির্দিষ্ট কোনো দিক নাই। কোন ভেক্টরের শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে? ভেক্টরটি হবে আমাদের সি সি সি। ভেরি গুড। তার মানে হচ্ছে আমাদের নাল ভেক্টর। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসছে। তাহলে এইগুলো ক্লিয়ার, আমরা এগুলো ইনশাআল্লাহ পারবো। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন আসো এই জিনিসগুলো যে আমাদের হয়ে যায়, আমাদের পরবর্তীতে এই পোল কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিয়ে দাও। এই পোলটা ছেড়ে দেওয়া হচ্ছে, বলছে নিচের কোনটি নাল ভেক্টর নয়। এইখানে এই ভুলটা করে, পোলাপান 9টা খেয়ালই করে না। তাহলে 9টা খেয়াল রাখো কিন্তু, নাল ভেক্টর 9। আবেগে ঝাঁপায় পড়ো না, শূন্য ত্বরণ দেখেই ঝাঁপায় পড়ে। তাহলে তোমরা পোলে অ্যান্সার দিয়ে দাও।
হ্যাঁ পোল চলে আসছে। অনেকে হচ্ছে নেট স্লো থাকার কারণে তাদের ক্ষেত্রে পোল যেতে দেরি হতে পারে, কিন্তু আমাদের এখান থেকে ওই অনেকে বলো যেরকম ভাইয়া স্ক্রিনে ওই ভিডিওটা ক্লিয়ার না বা এরকম কিছু, আসলে ভিডিও ক্লিয়ার হওয়াটা ডিপেন্ড করে আসলে ওই ওয়াইফাই এর উপর। আমাদের তো বাংলাদেশে আল্লাহর রহমতে ওয়াইফাই এর স্পিড এক এক জায়গায় আল্লাহর রহমতে এক এক রকম। মনে করো যেরকম বারান্দায় গেলে নেটের স্পিড পাই, ঘরের মধ্যে ঢুকলে সেটা 4G থেকে 3G হয়ে যায়, সুন্দর করে খাটের উপর যায় বসলে সেটা 2G হয়ে যায়, খাটের নিচে গেলে দেখবা যেরকম নেটওয়ার্কই নাই। তো সেই জন্য এটা আসলে এইগুলো সমস্যার কারণে একটু ভুল হইতে পারে, চিন্তার কিছু নাই। তাহলে আসলে এই যে ভেরি গুড, অনেকে অনেক অ্যান্সার দিছো। তাহলে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার দাগানো বই তোমরা ক্লিয়ারই পেয়ে যাবা, চিন্তার কিছু নাই। তাহলে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কি, শূন্য ত্বরণ। ত্বরণ একটা কি ভেক্টর রাশি, তাহলে সেটা নাল ভেক্টর হতে পারে। শূন্য ক্রস গুণফল, ক্রস গুণনের গুণফল কি হয় আমাদের ভেক্টর রাশি হয়, একটু আগে দেখে আসছি a ক্রস b, তাহলে সেটা হচ্ছে আমাদের কি নাল ভেক্টর। কিন্তু শূন্য কাজ, কাজ তো আমাদের স্কেলার রাশি, সে তো নাল ভেক্টর হতে পারবেই না, তাহলে এখানেই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার শূন্য কাজ। শূন্য বেগ, বেগ তো হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটাও হবে। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এখানে আসে এরপরে আমাদের বইয়ে চলে আসি। তাহলে এতক্ষণ যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর বললাম, এই বিভিন্ন ধরনের ভেক্টর গুলার ক্ষেত্রেই দেখো এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো আমাদের এই যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এই ক্ষেত্রে আমরা সুন্দর করে দেখতে পাই এই যে মান শূন্য, দিক নির্দিষ্ট থাকে না, এই জিনিসটাকে বলতেছি পাদবিন্দু শীর্ষবিন্দু একই। এইগুলাই হচ্ছে আমাদের এখানকার কোশ্চেন। দেখো আমাদের বইয়ের মধ্যে তোমাদের যে বইটা দিয়ে দেওয়া হবে ক্লাসের পরে, সেখানে কিন্তু এরকম মার্ক করা থাকবে যে কোথা থেকে কি কোশ্চেন আসছে। সাথে তোমার যে আমি স্লাইডটাও আপলোড দিয়ে দিব, সেখানে তুমি পেয়ে যাবে যে আসলে বিগত বছরের কোশ্চেন গুলা কি ছিল। এগুলো আমাদের তো আছেই, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরকম আমাদের এখানে যে ভেক্টর গুলো আছে বিভিন্ন ধরনের ভেক্টর, সেগুলা অনেক ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, সেই জিনিসগুলোকে আমরা একসাথে করে ফেলছি। এখন আসো ভেক্টরের যোগ করি, ঠিক আছে। আমরা তো পড়ালেখা অনেক করলাম, এখন ছোটবেলায় আমরা পড়তাম 2+2=4, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি তাই হবে? হবে না। তাহলে এটার ক্ষেত্রে সেটা হওয়ার ক্ষেত্রে কি ডিপেন্ড করতেছে আসলে, এটার ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আমাদের দিকের উপর একটা কাজ আছে। তাহলে এখন আসো এই যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর যোগের জ্যামিতিক নিয়ম আছে, এই জ্যামিতিক নিয়মের মধ্যে এইখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে যে জ্যামিতিক নিয়মের সূত্র কয়টা? 5টা। এইখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে যে সূত্র 5টার মধ্যে নিচের কোনটি ভেক্টর রাশির যোগের সূত্র নয়, এইভাবে কোশ্চেন আসে। তাহলে আমরা এইখান থেকে মনে রাখবো এই সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র একসাথে আমরা এইভাবে মনে রাখবো। ত্রিশা বহু সময় উপাসনালয় যায়, এটা দিয়ে। ত্রিশাতে হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, সাথে হচ্ছে সাধারণ সূত্র, বহুতে হচ্ছে বহুভুজ সূত্র, সময়তে হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, উপাসনালয়তে হচ্ছে উপাংশ সূত্র, আর যাইতে হচ্ছে আমরা যে ছন্দ বিভিন্ন পড়বো, ছন্দগুলো তো আমাদের মনে রাখতে গেলে ঝামেলা হয় ভাই, আসলে কিসের ছন্দ, এখান থেকে তুমি ইজিলি মনে রাখতে পারবা। যায় মানে হচ্ছে যোগের সূত্র, তার মানে এগুলো হচ্ছে আমাদের যোগের ছন্দ। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম, ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। তুমি পড়ার সময় মনে হবে দূর ভাই এটা তো মনে রাখার কোনো ব্যাপার, ব্যাপারটা ওইখানেই। কারণ কি তোমার পরীক্ষায় সুন্দর করে চলে আসবে এইখানে কোনটি, এখানে দেখা যাবে যেরকম চতুর্ভুজ সূত্র দিয়ে দিবে সুন্দর করে তুমি, অথবা বৃত্তাকার সূত্র, তুমি তখন কনফিউজ হয়ে যাবে, বাবা সবই তো হচ্ছে আসলে একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, এখানে আসলে কোনটা সূত্র না, এই জিনিসগুলো আমরা প্যাচ লাগে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা সুন্দর করে, তারপর তুমি হচ্ছে একটা উল্টাপাল্টা জায়গায় আসো, পরীক্ষা হলে থেকে বেরোয় বলো ইয়েস ভাইয়া পরীক্ষা সেই হয়েছে, 92টা জায়গায়ছি, পরে দেখা যায় পাওয়া হচ্ছে 29, উল্টায় যায় কিসের জন্য? ওই 9 দেখে নাই, এই জিনিসগুলো যে কোথায় ছোটখাটো ভুল করে আসছে এই জিনিসগুলো ভুল হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, এই ভুলগুলো যেন আমাদের না হয়, ঠিক আছে। হাসতে হাসতে বললেও এই জিনিসগুলাই তোমাদের ক্ষেত্রে বেশি বেশি হয়, তোমরাই দেখবা তোমাদের সিনিয়রদের ক্ষেত্রেও এই একই ভুলগুলো হয়ে আসতো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি, এইখানে আমাদের এটা পেয়ে গেলাম। এবার আসো এখান থেকে এই ভাইয়া তাহলে এই সূত্রগুলো থেকে কি কিছু পড়া লাগবে? হ্যাঁ, আমাদের সামান্তরিক সূত্র থেকে পড়তে হবে আর উপাংশ সূত্র থেকে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে আসো এখানে আমরা চলে আসি আমাদের সামান্তরিক সূত্র। প্রথমে আসো এই যে সামান্তরিক সূত্রটা আছে আমাদের, এই সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এইখানে বইয়ের মধ্যে আমরা দেখব, তার আগে আমরা হচ্ছে আমাদের সাইডে চলে যাই, তাহলে ওইখানে আমাদের হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমাদের বিগত বছরে এই প্রশ্নটা আমরা একটু পরে সলভ করব। আমরা সামান্তরিক সূত্রর এই যে বইয়ের সাইডটা করে গেল, এখানে আসো,
এখানে দেখো এই যে সূত্রটা, এখানে ছবিটা দেখো, এখানে আমাদের এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এই দিকটায় আছে, এইখানে হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এই দিকটায় হচ্ছে কিউ ভেক্টর আছে, এদের মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা কি হচ্ছে আমাদের আলফা। এটা যদি হয় দুইটা ভেক্টর রাশি পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদেরকে যদি আমরা সামান্তরিকে কনভার্ট করি, তাহলে এদের কর্ণ, সেই কর্ণটা আমাদের আর যদি হয়, সেটাই হচ্ছে কিসের দিক নির্দেশ করবে, আমাদের এদের লব্ধির মান আর দিক নির্দেশ করবে। এইটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তোমরা বোর্ড রিভিশন ক্লাসে এই সূত্রগুলো নিয়ে পড়ছো না? তোমরা হচ্ছে চ্যাটে জানাই দাও তো যে ভাই এই জিনিসগুলো পড়া হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, অনেকের ক্ষেত্রে পড়া হয়েছে। তাহলে এখন তোমাদের কাছে কোশ্চেন করব, তোমরা রিপিট করবা, আর যারা যারা পড়া হয় নাই তাদেরও পড়া হয়ে যাবে। প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের লব্ধির সূত্রটা কি? লব্ধির সূত্র আমরা জানি আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এটা না লব্ধির সূত্র? এখান থেকে তোমার কাছে কোশ্চেন আমার প্রথম কোশ্চেন হচ্ছে, এখানে আলফা পি আর কিউ যখন আলফা কোণে ছিল, তাই তো? যদি বলা হয় পি আর কিউ একই দিকে ক্রিয়াশীল, তার মানে সদৃশ ভেক্টর, তার মানে হচ্ছে তাদের ক্ষেত্রে আলফা কত? আলফা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে বলা যায় তারা হচ্ছে সমান্তরালে চলতেছে। সমান্তরালে চললে বা 0 ডিগ্রিতে চললে আলফা যদি 0 ডিগ্রি হয়, কজ কজ জিরোর ভ্যালু কত? 1। তাহলে তখন এটা ইকুয়েশনটা হয়ে যাচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q। তার মানে এটা কি পি স্কোয়ার প্লাস 2p/q প্লাস কিউ স্কোয়ার, মানে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার আর রুটে কাটা যাবে, তার মানে এটার মান হয়ে যাবে হচ্ছে পি প্লাস কিউ। তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধির মান হবে যখন তারা সমান্তরালে ক্রিয়াশীল থাকে। তাহলে এই মানটা হচ্ছে কি, যদি বলা হয় যে দুটো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তার মানে সমান্তরালে ক্রিয়াশীল, তাদের ক্ষেত্রে লব্ধির মান হবে ভেক্টর দুইটার যোগফলের সমান। তার মানে এইটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান। ক্লিয়ার? এটা পেয়ে গেলাম। এবার আসো, যদি বলা হয় এরা বিপরীত দিকে ক্রিয়াশীল, তার মানে কিউটা এই দিকে চলে আসলো, তাহলে এদের অ্যাঙ্গেল কত হয়ে যাবে এখন? 180 ডিগ্রি। তাহলে আমরা বললাম আলফা যদি 180 ডিগ্রি হয়, তার মানে 180 ডিগ্রি হওয়া মানে কি আমাদের? 180 ডিগ্রি হওয়া মানে হচ্ছে, এটা একটু মুছে দিই, আমি আবার লিখে দিই, এই আলফা যদি এরকম হয় আমাদের 180 ডিগ্রি, তাহলে এরা বলা যায় এরা সমান্তরাল আছে না, বিপরীতমুখী। তার মানে বিপরীতমুখী দুইটা ভেক্টর বা বিপরীত ভেক্টর, তাদের মধ্যে যে জিনিসটা ঘটবে, এই cos 180 ভ্যালু কত চ্যাটে জানাও তো আমাকে, cos 180 ভ্যালু কত? -1, -1, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাবে তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q, তার মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার সূত্র। তাহলে তখন এটাকে আমরা বলতে পারবো পি ডিফারেন্স কিউ। এইটা কি দিছি আমি? এটা কিন্তু মাইনাস চিহ্ন না, কি ডিফারেন্স চিহ্ন। কেন? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের বিয়োগফল হবে, দুইটা ভেক্টরের বিয়োগফল হবে কি আমাদের এই লব্ধির মান। তাহলে এটা হবে আমাদের মিনিমাম ভ্যালু। তাহলে এইখান থেকে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, সূত্র, সেখানে কখন তারা সমান্তরালে চললে কি হচ্ছে, আর বিপরীতমুখী হয়ে চললে তারা কি হচ্ছে। এই জিনিসগুলো আমাদের এখান থেকে পরীক্ষায় আসে। দেখো এখানে লাল দাগানো আছে, এই সূত্রটা আমাদের এখান থেকে লাগবে। এরপরে যদি আসি আমাদের এইখানে দেখো বলছে জেনে রাখো, এই যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ইসাক স্যার যেখানে বলছে জেনে রাখো, এই জিনিসটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ যা জেনে রাখতে বলছে তা তোমাদের জেনে রাখতেই হবে। পরীক্ষা এখান থেকে পয়েন্ট গুলা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে অনেক। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তার মানে কি সমান্তরাল, এটা পেয়ে গেছি। মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, এটা একটু পরে পাবো। আর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে তারা কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। ক্লিয়ার? এখন আসো 90 ডিগ্রি আর 120 ডিগ্রি ক্ষেত্রে। প্রথমে আসো আমাদের যদি বলা হয় আর সমান সমান, আমরা তো জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখন যদি বলা হয় থিটা 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমরা বলো 90 ডিগ্রি হলে তখন আমাদের অ্যান্সার কি হবে? cos 90 ভ্যালু কত চ্যাটে জানাও যে ভাই cos 90 ভ্যালু কত? 0 0 0, ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা বলতে পারি তখন আর ইকুয়ালস টু কি হবে আমাদের, এটা হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লব্ধির মান হবে। ঠিক এইরকম ভাবে আমরা কয়েকটা জিনিস বের করতে পারি। ঠিক আছে, তার মধ্যে আমাদের এইখান থেকে এইভাবে আমরা বের করতে পারি যে আমাদের এই ভেক্টরের মান পি এর মান কখন কিউ এর মানের সমান হলে আর এর মানও সমান হয়। তার মানে দুইটা ভেক্টরের মান সমান হলে যদি তাদের লব্ধির মানও সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এইভাবে কোশ্চেন আসে।
তার মানে ভেক্টর দ্বয়ের মান আর তাদের লব্ধির মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এটা আমরা সুন্দরভাবে এখানে এরকম ভাবে বের করতে পারি ম্যাথ। কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার কোয়েশ্চেন থাকবে হচ্ছে 100টা, সময় থাকবে 60 মিনিট। তুমি এত বড় ম্যাথ করার সময় আছে তোমার? এই জন্য কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এইটার মান 120 ডিগ্রি, ঠিক আছে? যখন সবগুলাই সমান হবে তখন মান কত হবে? 120 ডিগ্রি হবে। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখান থেকে পরীক্ষা আসলে আমরা এগুলা কোশ্চেন আনসার আসলে পারবো কিনা চ্যাটে জানাই দাও তো যে পারবো কিনা। ভেরি গুড, ইনশাল্লাহ পারবো আমরা। তাহলে এই জিনিসগুলো আমরা পারবো, তাহলে এইগুলো আমরা পেয়ে গেছি। এখন দেখো এই জিনিসগুলো আমরা পড়লাম, ঘুরে ফিরে এই জিনিসগুলো এখান থেকে আমরা একটা ম্যাথ আছে, ম্যাথ করব, চিন্তার কিছু নেই, একটু পরে। এই যে দেখো, এই যে বিশেষ ক্ষেত্র, এই যে পয়েন্ট আকারে আছে, এগুলো ইম্পর্টেন্ট। এখন বিশেষ ক্ষেত্র খেয়াল করে দেখো তো আমরা আসলে করে ফেলছি কিনা। প্রথমেই দেখো, আলফা যদি 0 ডিগ্রি হয় তার মানে ভেক্টর গুলা একই দিকে ক্রিয়াশীল, লব্ধির মান কি সর্বোচ্চ হয় না? আর প্লাস কিউ, পি প্লাস কিউ। এরপরে দেখো নেক্সট আমাদের বলছে এরপরটায়, এখানে দেখো বলছে যে আলফা যদি 90 ডিগ্রি হয় তার মানে এদের ক্ষেত্রে আমরা বলছিলাম কি আর সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার। এটা আমরা পড়ছি না একটু আগে, পেয়ে গেছি। এরপরে দেখো আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ, এটাও পড়ছি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা কি পেয়ে গেছি। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি, ক্লিয়ার? তাহলে এইবার আসো, এখান থেকে যদি এই জিনিসগুলো আমরা পেয়ে যাই, এরপরে যে জিনিসটা দেখো তোমাদের এখানে বলছে, আমাদের এখানে যে জিনিসটা আমাদের বলে দিচ্ছে সেখানে আসি। নেক্সট বলছে যে সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্তগুলো স্যার নিছে, এই সিদ্ধান্তগুলোকে আমাদের সম্মান দিতে হবে, ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্তের মধ্যে কি বলা আছে? বলছে যে এতক্ষণ যা যা পড়ছি তাই। তার মানে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত, এদের যোগফল যখন তারা সমমুখী মানে একই দিকে। দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান কত, বিয়োগফল বিপরীতমুখী। আর দুইটা ভেক্টরের সমান আর বিপরীতমুখী হলে লব্ধির মান কত হবে? 0 হবে। তার মানে এই যে আর সমান সমান আমরা পি, যদি এরা যদি সমান হয় এবং বিপরীতমুখী হয় তার মানে পি মাইনাস কিউ হবে বা পি ডিফারেন্স কিউ হবে। আর পি আর কিউ যদি দুইটাই সমান হয় তাহলে বলতে পারি পি মাইনাস পি মানে 0, তার মানে এদের 0 হবে অ্যান্সার। তাহলে এই জিনিসটাই এখানে বলছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝে গেছি, এইগুলো আমাদের এখানে ক্লিয়ার। এখন আসো, আমাদের এইগুলো তো আমরা এখান থেকে পেয়ে গেছি। আরো দেখবা এই সেম জিনিস, এই যে আমাদের দেখো এই যে ম্যাথগুলো আছে না, নদী নৌকার ম্যাথ করব, অ্যাডমিশনে আসছে। এই যে এখানে আমাদের মানুষের বেগের বৃষ্টির ম্যাথ আছে, করব, অ্যাডমিশনে আসছে, ঠিক আছে? তার আগে ওই নৌকার ম্যাথও আমরা এখানে করব। এখানে একটা জিনিস একটু ম্যাথটা করে যাই। দেখো এখানে বলা আছে, এখানে আমি যদি না দেখি দেখবো বলছে যেরকম 4 মিটার পার সেকেন্ড বেগে একজন দৌড়ানোর সময় 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির সম্মুখীন হচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে? এখন এটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু উপরে 6 আর 4 কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে, এটা নিয়ে আমাদের প্যাচ লাগে। সবসময় মনে রাখবা, এইখান থেকে একবারে মনে রাখবো কি হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে সবার উপরে মানুষ সত্য, তার মানে উপরে কার বেগ বসবে? মানুষের বেগ। তার মানে উপরে থাকবে হচ্ছে মানুষের বেগ আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে সেইখান থেকে আমাদের এখানে পেয়ে যাচ্ছি যে একজন লোক বেগ ছিল 4, তার মানে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে কত 6। সেখান থেকে আমাদের এই মানটা একটু মনে রাখতে হবে 33.7 ডিগ্রি, কারণ তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। আর ক্যালকুলেটর ছাড়া তোমার এটা অ্যান্সার করতে গেলে তোমার এটা মান বের করতে পারবা না তুমি, সেজন্য 33.7 ডিগ্রি এই মানটা তোমার মনে রাখা লাগবে। এই জন্যই আমি এখানে থামাইছি, ক্লিয়ার? তাহলে বৃষ্টির বেগ আর মানুষের বেগ কারটা উপরে বসবে তোমরা এখন চ্যাটে জানাই দাও যে ভাই এই ম্যাথের ক্ষেত্রে কারটা উপরে বসবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আসো আমাদের এই যে দেখো, এখানে দেখো বৃষ্টির আমাদের যে নদী নৌকার ম্যাথ, 4 কিলোমিটার পার আওয়ার আছে, 2 কিলোমিটার পার আওয়ার আছে, এইভাবে বের করছে আমাদের ম্যাথের মান বের করছে। অনেক বড় ম্যাথ না? এই ম্যাথগুলো আমরা শর্টকাটে করবো, চিন্তার কিছু নেই, একটু পরে দেখবো, ঠিক আছে? কিন্তু ভুলেও ওইগুলো আবার অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করবা, কিন্তু এইচএসসি তে না। শর্টকাট যা কিছু শিখবো সব এইচএসসির জন্য না, অ্যাডমিশনের জন্য। এখানে দেখো এই যে যা যা আমরা পড়লাম এতক্ষণ সেই জিনিসটারে আবার ইসাক স্যার রিপিট করছে। সেখানে কি বলছে দেখো, তোমরা নিজেরাই এখন মিলাও। বলছে যেরকম সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, দেখো আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ, মিলছে? একটু আগে যেগুলো পড়ে আসছিলাম, যখন আলফা হবে 0 ডিগ্রি। আবার বলছে যখন আলফা হবে 180 ডিগ্রি তখন এটা হবে হচ্ছে পি ডিফারেন্স কিউ, মিলছে? তাহলে এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ পড়ছি সেইগুলাই আমাদের এখানে ঘোরায় ফিরায় আসতেছে। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে পেয়ে গেছি, ক্লিয়ার? তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আসো, আমাদের এই টাইপের জিনিস তো আমাদের শেষ।
এইবার আমরা হচ্ছে সেই ম্যাথে চলে যাই। ঠিক আছে, এখানে আসি আমরা। এইখানে তোমরা এই ম্যাথটার অ্যান্সার দাও। পোল কোশ্চেন তোমাদের। পোল কোশ্চেনটা ছেড়ে দেওয়া হবে, সাবধানে অ্যান্সার দিবা। তোমরা এখানে বলো যে আমাদের এই যে 6 আর হচ্ছে 7, তাহলে 6 আর 7, 6 আর 7 বলা আছে একক মানের দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যটা কত হবে, এইটা তোমরা অ্যান্সার দাও। ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমাদের এখন পোল অনুযায়ী তোমাদের কাছে কারেক্ট অ্যান্সার আসছে হচ্ছে কি 12। 12 কেন? এখানে বলছে যেরকম মনে করো এখানে আমাদের দিয়ে দিছে পি আর কিউ, পি আর কিউ দিয়ে দিছে তো। তাহলে এখানে দেখো এখন আমাদের এখান থেকে সেই হিসাবেই আমাদের পি আর কিউ এর ক্ষেত্রে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কি হবে, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তার মানে হচ্ছে আমাদের 6 প্লাস 7 মানে 13, আর সর্বনিম্ন মান হবে হচ্ছে 7 মাইনাস 6, তার মানে হচ্ছে 1। তার মানে 13 মাইনাস 1 হবে কত, 12। তার মানে এদের পার্থক্য কত, 12। তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি আমরা। এইভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। ভেরি গুড। যারা যারা ভুল করছো পেরানোর কিছু নেই, জীবনে তো ভুল হইতেই পারে, জীবন তো একটাই, কত ভুল করা যায়, সমস্যা নেই। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এবার আসো আমাদের নেক্সট। বলছে এক লোক আমাদের বলছে সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর উত্তর দিকে ঘুরলো এবং 5 মিটার গেল, তার সরণ কত মিটার? এই জিনিসটা অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তোমাদের মধ্যে কারা কারা আছো দিক চেনো না ঠিক মতো আমার মতো? আরে অনেকে অ্যান্সারই দিয়ে দিচ্ছে। ওরে বহুত পাওয়া গেছে আমার মতো, আমিও দেখছি না। যে কোনো জায়গায় গেলে পশ্চিম কোন দিকে এটাও আমি বলতে পারি না। ওইটার জন্য মোবাইল আছে, মোবাইলে হচ্ছে আমি দেখে দেখে বুঝি আসলে দিক কোন দিকে। কিন্তু তোমাদের ম্যাথ গুলা করানোর সময় আমি যেভাবে দিকটা মনে রাখি সেটা হচ্ছে, তুমি ঘুম থেকে ওঠার পরে, সকালে মনে করো ঘুম থেকে উঠছো, ওঠার পরে সূর্যের দিকে তাকাইছো, সূর্যের দিকে তাকানো মানে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, সূর্যের দিকে তাকাইছো, তাকায় যদি শাহরুখ খানের মতো এরকম হাত বাড়ায় দাও, তাহলে দেখবা ডান হাতটারে বলা হয় কিন্তু দক্ষিণ হস্ত। কেন? কারণ ডান হাতটা দক্ষিণ দিকে মুখ করে থাকে। তাহলে তুমি যখন ঘুম থেকে উঠছো অবশ্যই সকালবেলায় উঠতে হবে। 12টার পরে ঘুম থেকে উঠলে কিন্তু হচ্ছে উপরের দিকে তাকাইতে হবে, সূর্য তখন উপরে থাকে। তাহলে ঘুম থেকে ওঠার পরে সূর্যের দিকে তাকানোর পরে তুমি যদি দুই হাত ছড়ায় দাও, ডান হাতটা দক্ষিণ দিকে থাকবে, বাম হাত তাহলে উত্তর দিকে, আর তুমি পূর্ব দিকে আসো তাহলে তোমার উল্টো দিকে হচ্ছে পশ্চিম। এইভাবে হচ্ছে মনে রাখি। তার মানে এইটা যদি আমাদের উত্তর দিক হয় আর এটা যদি আমাদের দক্ষিণ দিক হয়, তাহলে আমরা হচ্ছে পূর্ব দিকে মনে করো সূর্য উঠতেছে, পূর্ব দিকে সূর্য উঠলে তার ডান হাত হচ্ছে এইদিকে, তাহলে এইটা হচ্ছে উত্তর, আর এই দিকটা হচ্ছে তার পশ্চিম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দিক। বলছে 12 মিটার যাওয়ার পর কোন দিকে, সূর্যোদয়ের দিকে, তার মানে এই দিকে পি দিয়ে দিছে 12 মিটার, এদিকে গেছে। বলছে যে উত্তর দিকে যাওয়ার পরে সে কি করলো, 5 মিটার সে কোন দিকে গেছে, উত্তর দিকে গেছে। তার মানে এইবার সে উত্তর দিকে 5 মিটার গেছে, সেটা হচ্ছে কিউ, 5 মিটার। এখন বলছে যে তাহলে লব্ধি কত? সামুদ্রিকের সূত্র অনুযায়ী আমরা জানি এখানে অ্যাঙ্গেল কত আছে পি আর কিউ এর মাঝখানে, আলফা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 90 ডিগ্রি। যেহেতু এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, তাহলে আমরা বলতে পারি এইখানে আমাদের cos 90 ভ্যালু 0। তার মানে এটা হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার মানে হচ্ছে 144 প্লাস 25 মানে 169, তার মানে রুট ওভার 169 মানে হচ্ছে 13 মিটার। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কত, 13 মিটার। অনেকেই তোমরা শুরুতেই আনসার দেখে দিয়ে দিচ্ছ, এটা কিন্তু আমাদের দুইবার আসছে দেখো এই টাইপের কোশ্চেন, 21, 22-এ, 12, 13-তে। তাহলে এই টাইপের কোশ্চেনই আমাদের পরীক্ষায় আসে। তোমরা অনেক প্যানিক করো, ভাইয়া এই কোশ্চেন করলাম না, এই ম্যাথ করলাম না, আর ওইগুলো আসে না, চিন্তার কিছু নাই, এইগুলোই আমাদের আসে। তাহলে কারণ তোমার ক্যালকুলেটর থাকবে না, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইখান থেকে আমাদের এই কোশ্চেন গুলো আসলে আমরা এখন তাহলে বুঝতেছি কোনটা আমাদের কি লাগবে না লাগবে। এবার আসো নেক্সট ম্যাথ। এই যে একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের সাথে কতক্ষণে নৌকা চালালে নৌকাটি অপর পারে সোজাসুজি পৌঁছাবে। এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের 5-6 সালের কোশ্চেন। তাহলে দেখো আমি যেহেতু ছবি আঁকায় ওস্তাদ, এটা হচ্ছে আমাদের একটা নৌকা।
ঠিক আছে, এটা হচ্ছে নৌকা, বিরাট একটা নৌকা হচ্ছে, মনে করো এটা মনে নাও, মানাতেই মুক্তি। ঠিক আছে, এটা হচ্ছে নৌকা। এখন নৌকাটা এই পার থেকে যাত্রা করে ওই পারে সোজাসুজি পৌঁছাবে, তার জন্য সে কত অ্যাঙ্গেলে চললে সোজাসুজি পৌঁছাতে পারবে, যেহেতু স্রোতের বেগ আছে। এইটা আমরা বইয়ের ভিতর দেখছিলাম, বড় করে ম্যাথ করছে, আমরা এটা শর্টকাটে করব। ঠিক আছে, শুধুমাত্র মেডিকেলের জন্য তুমি এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে, বা অ্যাডমিশনের জন্য। সেখানে কি, সেটা হচ্ছে আমরা মনে রাখবো cos থিটা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। এখানে প্রথম কথা হচ্ছে পি কোনটা আর কিউ কোনটা, মনে রাখবা পি ফর প্রাকৃতিক, পি ফর কি প্রাকৃতিক, আর কিউ ফর কৃত্রিম। ঠিক আছে, পি ফর প্রাকৃতিক, কিউ ফর কৃত্রিম। তাহলে এখন তুমি নিজেই চিন্তা করো, এই স্রোত আর নৌকা দুইটার মধ্যে প্রাকৃতিক কোনটা, তোমরা চ্যাটে জানাও তো ভাইয়া, স্রোত আর নৌকার মধ্যে প্রাকৃতিক কোনটা? ভেরি গুড, তাহলে হচ্ছে আমাদের স্রোত প্রাকৃতিক, নৌকা তো আমরা বানাই। তাহলে হচ্ছে স্রোতের বেগটা উপরে বসবে, তার মানে মাইনাস, স্রোতের বেগ কত দেওয়া আছে 5, তার মানে -5 ডিভাইডেড বাই 10। তাহলে এখন বলো cos কত ভ্যালু -1/2, থিটার ভ্যালু যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি এটার ভ্যালু হচ্ছে -1/2। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে 120 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। তাহলে এই জিনিসগুলা, আর সবথেকে মজার ব্যাপার কি জানো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে নদী নৌকার ম্যাথ আসবে, সেটার অ্যান্সার 120 ডিগ্রি হবে না, এইটার চান্স কিন্তু খুব কম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্স কিন্তু ভুলেও আবার তুমি এইচএসসি তে অ্যাপ্লাই করতে চাই না, বিপদে পড়ে যাবা। তাহলে এটা গেল, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এবার আসো আমাদের নেক্সট, এইটার অ্যান্সার এখন তোমরা দিবা। এখানে অ্যাডমিশন টেস্টে দেখছো তোমাদের জন্য ক্যালকুলেট করার সুবিধার্থে দুইটার মানই সেম দিছে, 3 আর 3, কিন্তু সবসময় যে একই মান দিবে তা তো না, আমাদের রেডি থাকতে হবে যে কোনো মান আসার। তাহলে তুমি এখন বলো এইখানে কার বেগটা উপরে বসবে, তোমরা নিজেরাই চ্যাটে জানাও যে ভাই কার বেগ উপরে বসবে, বলো। আমরা জানি এটা হচ্ছে tan থিটা সমান সমান উপরে বাই নিচে, উপরে কার বেগ? ভেরি গুড, তাহলে হচ্ছে মানুষের বেগ, অস্থির, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মানুষ ডিভাইডেড বাই 20, তাহলে এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1। tan কত ভ্যালু 1, 45 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে কত 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেডিকেল কোশ্চেন। আমরা কিন্তু একবার এই চ্যাপ্টারে যেসব মেডিকেলের কোশ্চেন আছে, যেসব মেডিকেলের ম্যাথ আছে, বেশিরভাগই আমরা হচ্ছে কি কমপ্লিট করে ফেলতেছি, তাহলে আমাদের প্রিপারেশনটা ওই অনুযায়ী আগায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এইখানকার যেই ম্যাথগুলা ছিল। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি। এখন আসো, এই যে যা যা আমরা পড়লাম, এইখানে দেখো ভেক্টর যোগের ক্ষেত্রে আরো কয়েকটা সূত্র রয়ে গেছে আমাদের। সেটা কি? বিনিময় সূত্র, বন্টন সূত্র আর সংযোজন সূত্র। এগুলাকে আমরা একসাথে পড়বো। সেটা কি মনে রাখবো এইভাবে, বিবিসি, বি বি সি, ভেক্টর যোগের কিছু বীজগাণিতিক সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র, বন্টন সূত্র আর সংযোজন সূত্র। তাহলে এইগুলো হচ্ছে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বিনিময়, বন্টন আর সংযোজন, এই তিনটা সূত্র আমরা আছে। এই তিনটা সূত্র থেকে কি লাগবে জানো? শুধু সূত্রটা, যেরকম বিনিময় সূত্র আর কিছুই না, জাস্ট জায়গার বিনিময় করা। মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন, একজন মনে করো যে ফার্স্ট বেঞ্চে বসছে, আর একজন সিট পায় নাই, মাঝখানে বসছে। এখন সে চিন্তা করলো যেরকম আমার ফ্রেন্ড সামনের বেঞ্চে আছে, ও এইদিকে চলে আসুক, তাহলে তার পাশের জনের সাথে তোমরা এক্সচেঞ্জ করলা, মাঝখানের একজন তোমার সামনের বেঞ্চে চলে আসলো, তুমি এখানে চলে আসলা। এই যে জায়গার অদল বদল, সেটাই বলা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। যেরকম পি প্লাস কিউ, এরা জাস্ট অদল বদল করে কিউ প্লাস পি হয়ে যাবে, এইটাই হচ্ছে আমাদের বিনিময় সূত্র। ক্লিয়ার? এরপর আসো আমাদের বন্টন সূত্র। ছোটবেলা থেকে আমরা মিনা কার্টুন দেখতাম, মিনা কার্টুনে দেখা যেত যেরকম মিনা আম নিয়ে আসলে আমের ভাগ কে বেশি পাইতো, মিনা নাকি রাজু? তোমরা চ্যাটে জানাও তো যে ভাই আসলে আমের ভাগ কে বেশি পাইতো। রাজু, রাজু কে যেন মিনা বলছে, আল্লাহ রে, ও তো নাটক দেখে, সরি নাটক বলতেছি, এটা তো কার্টুন ছিল, কার্টুন দেখে নাই। তাহলে রাজু বেশি পাইতো, সমান সমান হইতো না, পরে অবশ্য শিক্ষা হয়েছে তার। তো এইখানে ফিজিক্সে আবার তারা খুব অন্যরকম ভাবে ভাগ করে। তারা কি করে, তারা বলছে মিনার রাজু যদি এরকম একটা আম নিয়ে আসে, তাহলে মিনাও একটা আম পাবে, রাজু একটা আম পাবে। কিভাবে পাবে জানি না, ওটা ডিম পারবে নিশ্চয়ই, আমটা ডিম পারে। যেরকম এখানে বলা হয়েছে এম যদি পি প্লাস কিউ এই দুটা ভেক্টরের সাথে গুণ করে দাও, তাহলে এম পি প্লাস এম কিউ, বন্টন করে দিলা। এই হচ্ছে আমাদের বন্টন সূত্র। ক্লিয়ার? আর বাকি থাকলো হচ্ছে সংযোজন সূত্র। সংযোজন সূত্র হচ্ছে তোমাদের এখনকার সাথে মিলে যাচ্ছে। যেরকম সংযোজন সূত্রের ক্ষেত্রে যদি বলা হয়, আসো এই যে আমরা দেখো এখানে দেখে ফেলছি, এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। ঠিক আছে, এরপর আসো সংযোজন সূত্র। সংযোজন সূত্রের ক্ষেত্রে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সংযোজন সূত্র, যেখানে বলা হয়েছে সংযোজন সূত্রের ক্ষেত্রে যেটা বলা হয় পি
প্লাস কিউ প্লাস আর, এটা সমান সমান যদি হয় তখন হবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। মানে আগে পি ছিল কিউ এর সাথে, যখন আর আসছে কিউ পি কে সরাই দিয়ে আর এর সাথে ব্র্যাকেটের মধ্যে চলে আসছে। তার মানে এইটা হচ্ছে আমাদের সংযোজন সূত্র। আসলে জিনিসটা তোমাদের সাথে মিলে কিভাবে জানো? তোমরা এতদিন তপন স্যারের বই পড়তে না এইচএসসির জন্য, এখন তপন স্যারের বই হচ্ছে এই পি আর তুমি হচ্ছে কিউ, ইসাক স্যারের বই হচ্ছে আর। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য তুমি কি করছো? তপন স্যারের বই বাদ দিয়ে দিছো, কার বই নিয়ে নিছো? ইসাক স্যারের বই নিয়ে নিছো। তাহলে এই হচ্ছে আমাদের সেই সংযোজন সূত্র, জীবনের সাথে মিলে যাচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের জীবন থেকে নেওয়া ফিজিক্স। ক্লিয়ার? তাহলে এইগুলো আমাদের হয়ে গেল। এইখানে আমাদের তাহলে সূত্রগুলো এইখান থেকে দেখো, এই যে শুধু সূত্রগুলো মনে রাখলেই হবে। এই যে সূত্র, এই যে আমাদের বন্টন সূত্র। তাহলে এই সূত্রগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। আর এখানে দেখো বিশেষ ক্ষেত্রে যা বলছে আগেই পড়ে আসছি, যদি 90 ডিগ্রি হয় তাহলে আর সমান সমান হবে লব্ধি হবে হচ্ছে √স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি এরকম বলা হয় এ আর বি সমান, এ আর বি সমান, তাহলে ধরে নিলাম দুইটাই হচ্ছে এ, তাহলে বলা যায় আর সমান সমান √a² প্লাস a², মানে হচ্ছে √2a। তাহলে সেটাই হচ্ছে আমাদের এখানে বলছে, দুইটা যদি সমান হয় তখন তাদের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখন হবে √2a। এইটাই হচ্ছে আমাদের এখানকার যে জিনিসগুলো ছিল এইখান থেকে, সেইগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এইগুলার থেকে এখন তোমাদের কাছে এইখানে ম্যাথ পোল কোশ্চেন আছে আমাদের একটা। পোল কোশ্চেন তো না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই দেখো বিগত বছরের প্রশ্ন, এটা অ্যান্সার দাও, তোমাদের চ্যাটে অ্যান্সার দাও। অনেকে শুরু থেকে ইসাক স্যারের বই পড়ে, তারা ইসাক স্যারের বই আছে, তার মানে তারা কি, তারা হচ্ছে আমাদের সংযোজন সূত্র মানে না। বি 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 ভেরি গুড। তার মানে বিনিময় সূত্রটা কি আসলে? এই বি হচ্ছে আমাদের বিনিময় সূত্র। তাহলে অনেকক্ষণ আমরা পড়ালেখা করলাম, এত পরে কি হবে? আমরা তো একদিন মরেই যাবো, তাই না? তাহলে এখন আসো আমরা একটু 5টা মিনিট ব্রেকে যাই। তাহলে আমাদের এখন বাজে হচ্ছে তোমার 42:47 আমরা ফেরত আসবো। তাহলে আমাদের 11টা 47 পর্যন্ত ব্রেক, 5 মিনিটের ব্রেক। ঠিক আছে? এরপর আমাদের খুব বেশি যে পড়া আছে তা নাই, একটু চিল করো তোমরা। যাই হোক আমরা শুরু করবো একটু পরে, চিন্তার কিছু নেই। এখন তোমাদের অনেকে অনেক কোশ্চেন করছো, সেগুলো একটু টুকটাক অ্যান্সার দিই। ভাই এখন ইসাক স্যারের বই কিনলে অ্যাডমিশনে আবার নিউ এডিশন কিনতে হবে কি? এই জন্যই এখন বই, ইসাক স্যারের বই যাদের আছে তা থাকলো, যাদের কাছে নাই আমাদের এই যে পিডিএফ যেগুলো দেখাচ্ছি না, এইগুলাই তোমাদের কাছে পৌঁছায় যাবে। তোমাদের কাছে যখন পৌঁছায় যাবে মানে তোমাদের পিডিএফ যে নোট গুলো আছে, তোমরা প্রিভিয়াস ক্লাসে যাবা, পাস্ট ক্লাস তোমার প্রোফাইলে, সেইখান থেকে যারা যারা আমাদের স্টুডেন্ট যারা ভর্তি আছো তারা পেয়ে যাবা, দেখবা যেরকম। আর যারা যারা ফেসবুকে আছো তারা তো স্বাভাবিকভাবে তোমাদের তো এই প্রোফাইলটা নাই, তোমাদের ক্ষেত্রে আমি হচ্ছে ক্লাস নোটটা ফেসবুকে আপলোড করে দিব। কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের এইটাই হচ্ছে ফিজিক্সের লাস্ট এই ফেসবুক লাইভ ক্লাস। এরপরে কিন্তু আর হচ্ছে হবে না আমাদের ফেসবুক লাইভ ক্লাস, এবার সব জুমেই হবে। তার মানে এটার জন্য তোমাদের ভর্তি হওয়া লাগবে। আর যারা ভর্তি হওয়া আছো তারা কিন্তু তোমরা এই তোমাদের পাস্ট কোর্স যেটা আছে জুমে যেইভাবে তোমাদের প্রোফাইল দিয়ে ঢুকতেছো ক্লাসে, সেটার পাস্ট ক্লাসে যদি যাও, পাস্ট ক্লাসে গেলে সেখানে তুমি পেয়ে যাবা ওইখানে ভিডিওটার আবার প্লে করে দেখতে পারবা যে যেই জায়গাটা বোঝো নাই,
এরপরে তুমি আবার দেখা যাবে যেরকম তোমার ওই ক্লাস নোটটা লাগবে, স্লাইডটা, এইটা পেয়ে যাবা। আবার দাগানো বইয়ের যে পিডিএফ, যেখানে আমি দাগা দাগা পড়াচ্ছি, ওইটাও তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওইখানে অপশন গুলো আছে, তুমি ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবা। আর যে জিনিসগুলো তোমার সমস্যা হচ্ছে, মনে করো তোমার এইগুলার আরো বেসিক জানার দরকার, সেই জন্য ওইখানে তোমাদের মাস্টার ক্লাস আছে। যারা যারা ভর্তি হচ্ছে তারা তোমাদের পাস কোর্সে গেলে মাস্টার ক্লাস বলে একটা অপশন পাবা। ওই মাস্টার ক্লাসের মধ্যে গেলে তুমি মাস্টার ক্লাসে এই ক্লাস সম্পর্কে আরো ডিটেলস ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, ওইখানে তোমাদের এইগুলো নিয়ে বলা আছে। নামাজের আগে শেষ হয়ে যাবে? কি শেষ হবে ক্লাস? নামাজের আগে আমি নামাজ পড়তে যাবো না নাকি? চিন্তার কিছু নাই, শেষ হবে। একজন বলছে প্লিজ অ্যান্সার দেন ভাইয়া। কোনটা অ্যান্সার দিব সেটাই তো বুঝতেছি না, এত এত চ্যাট। পিডিএফ বইটা কি কেনা যাবে ভাই? পিডিএফ বই কেনা যাবে না, তোমরা এমনি তোমাদের প্রোফাইলে পেয়ে যাবা ফ্রিতে। আমরা কি বিক্রি করতে আসছি নাকি, কি বলো? যারা আজকে প্রথম ক্লাস করতেছো, ডিসকাশন গ্রুপ বলতে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, কিউ&এ বলে একটা অপশন আছে তোমাদের ওই প্রোফাইলে, সেইখানে তোমরা হচ্ছে কোশ্চেন করবা, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। জিকে ইংলিশটা কিভাবে পড়বো? চিন্তার কিছু নাই, জিকে ইংলিশ নিয়ে আমরা বলবো। জিকে ইংলিশ আপাতত যে কাজটা করবা, প্রিভিয়াস মেডিকেলের যে কোশ্চেন গুলো আছে, মেডিকেলের জন্য তো জিকে আরো সহজ। বঙ্গবন্ধু রিলেটেড টপিক গুলা, বাংলাদেশের ইতিহাস গুলা, আর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এইটুকুই হচ্ছে তোমাদের জিকে। তাহলে উন্মেষের থেকে যে জিকে বই দেওয়া হবে, ইংলিশ বই দেওয়া হবে, ওইটা মোর দেন এনাফ তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। ইংলিশ তোমাদের এর পরবর্তীতে জিকে ইংলিশ বই দিয়ে দিবে উন্মেষ থেকে, চিন্তার কিছু নাই। ভেলোসিটি জিরো হলে ভেক্টর নাকি স্কেলার হবে? ভেক্টর হবে, কারণ নাল ভেক্টর, কারণ ভেলোসিটি তো ভেক্টর রাশি। দুইটা গাড়ি থাকলে আপেক্ষিক বেগের কনসেপ্ট, ওইগুলার ম্যাথ হচ্ছে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে পাবো। আমাদের এই চ্যাপ্টারে ভেক্টরের ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগের যে ম্যাথগুলা, এগুলো হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথগুলো আমরা হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারে পাবো। ফিজিক্স সেকেন্ড পেপারে মেডিকেলের কোন বই কেনা লাগবে? শোনো আমি একবারে বলে দিই, তোমাদের সাথে যেহেতু আমার বায়োলজিতেও দেখা হয়, ফিজিক্সেও দেখা হয়, তোমাদের ক্ষেত্রে মনে রাখবা, তোমাদের ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই 2 পেপারই, আমাদের জুওলজির জন্য আজমল স্যারের বই, আমাদের বোটানির জন্য হাসান স্যারের বই, এবং আমাদের যে কেমিস্ট্রি আছে হাজারি স্যারের বই। এই বইগুলা থেকে আমাদের হচ্ছে অ্যাডমিশনের ক্লাসগুলো হয়ে থাকে। এই বইগুলা থেকে আমরা দাগানো বইয়ের পিডিএফ গুলো দেখায় থাকি। ঠিক আছে, এছাড়া অন্যান্য যেসব রাইটারের বই আছে সেইগুলো যে ইম্পর্টেন্ট ইনফো, ওইগুলো তোমরা মেরিট্রিক্সে পেয়ে যাবা। যারা যারা ভর্তি হয়েছে তারা বই পেয়ে গেছো না, ওইখানে দেখবা মেরিট্রিক্সে অ্যাড করা আছে। ঠিক আছে, কোন এডিশনের বই কিনলে ভালো হবে? এখন আর কেনার দরকার নাই, পরে পরে কিনো। যাদের নাই তাদের এখন কেনার দরকার নেই, এই পিডিএফ গুলো দেখে পড়ে ফেলবা, বা হচ্ছে সেইখান থেকে যদি কিনতে চাও এখন কিনতে পারো, কিন্তু পরবর্তীতে তোমার লেটেস্ট এডিশনের বই কিনতেই হবে অ্যাডমিশনের আগে। ঠিক আছে, অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। মেডিকেলে রাফ করা যাবে, প্রশ্নের মধ্যেই করতে পারবা, চিন্তার কিছু নাই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ব্যাপারে কথা বলবো, চিন্তার কিছু নাই। এখানে বলতে আজকে থেকে শুরু, এরপরে তোমার 15টা ফিজিক্স ক্লাস আছে, বায়োলজি ক্লাস অনেকগুলো আমি নিব, অনেকগুলো রাহাত ভাইয়া নিবে তোমাদের। তো ওই সব জায়গায় অনেক কথা হবে আমাদের। আরো কত সময়, আরে চিন্তা কিছু নেই, বই এখন কেনার দরকার নেই। ওরে ইংলিশ কিভাবে পড়বো? ইংলিশও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেষ করবা। আরে ব্রেক শেষ, এটা আগে বলবা না তোমরা? হেই এগুলা দুষ্টু পোলাপান কোয়েশ্চেন করেই যাচ্ছে, আমি তো সহজ সরল মনে সুন্দর করে তোমাদের অ্যান্সার দিয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারি নাই যে আমাদের আসলে ব্রেক টাইম শেষ হয়ে গেছে। তাহলে আসো আমরা আমাদের ক্লাস শুরু করি। এই রে বিশ্বাস ভঙ্গ করে দিছো তোমরা আমার। এখন আসো, আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির বিভাজন। ঠিক আছে, ভেক্টর রাশির রূপাংশের বিভাজন, সেটা নিয়ে আমরা হচ্ছে একবারে পড়বো। তোমরা হচ্ছে এই ভেক্টর রাশির রূপাংশের বিভাজনটা আমরা বোর্ড ডিভিশন ক্লাসেও করছি, সেখানে আমরা লন রোলার, পাখির ওড়া টোরা, এগুলো সব বিস্তারিত আলোচনা করছি, নৌকা, গুণ টানা, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। মেডিকেল এডুকেশন টেস্টে আমাদের জেনারেলি সেই জিনিসগুলা ব্যাখ্যা আসে না, তাহলে আমাদের কি আসে? উদাহরণগুলা। তাহলে এখন ভেক্টর যোজন আর বিয়োজনের উদাহরণগুলো থেকে যেহেতু প্রশ্ন আসবে, একটা মনে রাখবো, আমরা ভেক্টর বিয়োজনের উদাহরণগুলো মনে রাখবো। প্রথমে আসো আমরা এগুলো তো করে ফেলছি, আমরা ভেক্টরের উপাংশে বিয়োজনের ক্ষেত্রে প্রথমে তোমাদের কাছে আমার কোশ্চেন, যদি বলা হয় এই ভি একটা ভেক্টর রাশি, এর কতগুলো উপাংশ সম্ভব? চ্যাটে জানাও যে আসলে ভাই এটার কতগুলো উপাংশ সম্ভব। অসংখ্য অসংখ্য উপাংশ সম্ভব, ভেরি গুড। একজন কোশ্চেন করছো যেরকম যারা বই কিনছো তাদেরও কি কেনা লাগবে? নতুন এডিশনের বই আমাদের সবারই লাগবে। ঠিক আছে, সেই জন্য একবার এডমিশনের আগে কিনো, এখন আর নতুন করে কেনার দরকার নেই। তাহলে এখানে আসলে অসংখ্য উপাংশ সম্ভব। এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা,
এইখানে এইখানে অসংখ্য উপাংশ সম্ভব, কিন্তু আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে আমরা এটা বলে থাকি যে ভি ভেক্টরের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভি কস থিটা, আর এই বরাবর হচ্ছে ভি উলম্ব বরাবর ভি সাইন থিটা। তাহলে এই হচ্ছে দুইটা উপাংশ আছে, এই দুইটা উপাংশ আমরা এখান থেকে জেনে নিই, এই জিনিসগুলো আমাদের এখান থেকে লাগবে, ঠিক আছে? কোনটা কোন উপাংশের সূত্র কি, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এর উদাহরণ। উপাংশ বিভাজনের উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে, এগুলার ব্যাখ্যা তো আমাদের এখন আর লাগবে না, তাহলে এখন আমাদের কি লাগবে, উদাহরণগুলো একবারে মনে রাখা। তাই আমরা একবারে মনে রাখবো ভেক্টর বিভাজন, বিভাজনের উদাহরণ হচ্ছে কি, পাগল শশা, পাগল শশা, ঠিক আছে? শশা পাগল হয়ে গেছে, এত পড়ালেখা ভালো লাগে তার, তাহলে সে এই যে প দিয়ে আমরা মনে রাখবো পাখির আকাশে ওড়া, পাখির আকাশে ওড়া, ঠিক আছে? গ হচ্ছে গুণ দিয়ে নৌকা টানা, গুণ দিয়ে নৌকা টানা, ঠিক আছে? ল দিয়ে লন রোলারের গতি, লন রোলারের গতি। স দিয়ে হচ্ছে সরল দোলকের গতি, সরল দোলকের গতি। আর হচ্ছে সা দিয়ে হচ্ছে সাইকেলের ক্র্যাঙ্কের ক্রিয়া, ক্র্যাঙ্ক মানে হচ্ছে প্যাডেল, সাইকেলের ক্র্যাঙ্কের ক্রিয়া, ক্র্যাঙ্কের ক্রিয়া। তাহলে এই হচ্ছে আমাদের সাইকেলের ক্র্যাঙ্কের ক্রিয়া, সরল দোলকের গতি, লন রোলার চালনা, গুণ দিয়ে নৌকা টানা, পাখির আকাশে ওড়া। এখানে কিছু কিছু জিনিস হয় কি, যোজন বিয়োজন দুইটাই মানে, সে যেরকম পাখির আকাশে ওড়া সে কিন্তু সামন্তরিক সূত্র মেনে চলে, তাহলে ওইটা তো যোগের সূত্র ছিল, কিন্তু এই জিনিসগুলো আমাদের বই অনুযায়ী এইগুলাকে বিভাজনের সূত্র বলা হয়েছে। তাহলে পাখির আকাশে ওড়াটা আমরা মনে রাখবো এটা সামন্তরিক সূত্র মানে, আর এগুলো সবই হচ্ছে আমাদের বিভাজনের উদাহরণ। ক্র্যাঙ্ক মানে হচ্ছে প্যাডেল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে একবার আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে এইগুলা গেল আমাদের এই ভেক্টর রাশির বিভাংশের বিভাজন, উপাংশের বিভাজন। এটার ক্ষেত্রেই দেখো এই যে আমাদের এখানে বলা আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে সেখান থেকে আমাদের দেখো পরবর্তীতে এইগুলো তো আমাদের করা হয়ে গেছে, এই যে নৌকার গুণ টানা, লন রোলার চালনা, পাখির আকাশে ওরা, একটু পরে দেখতে পাবো আমরা, এই যে পাখির আকাশে ওরা, এটা দেখো এটা হচ্ছে সামন্তরিক সূত্র মেনে চলে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, এইগুলা হচ্ছে আমাদের সবগুলাই এখান থেকে আমরা পেয়ে গেছি। তাহলে এইগুলা হচ্ছে আমাদের যোগের যে হাবিজাবি ব্যাপার ছিল সেইগুলা গেছে। এখন আসো ভেক্টর রাশির গুণনে। গুণন কয় ধরনের আছে, দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। স্কেলার গুণনকে বলা হয় ডট গুণন, ভেক্টর গুণনকে বলা হচ্ছে কি ক্রস গুণন। এই দুইটা জিনিস আমরা এখন পড়বো। তাহলে এই যে দুইটা জিনিস আমাদের আছে, দুইটা গুণন, একটা স্কেলার গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। প্রথমে আসে স্কেলার গুণনের ক্ষেত্রে, ঠিক আছে? স্কেলার গুণনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে একটা পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে এই হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কিউ, মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে বলতে হবে পি ডট কিউ ইকুয়ালস টু কি হবে, পি ডট কিউ সমান সমান হবে পি কিউ কস আলফা। তাহলে এখন সেইখান থেকে যদি তোমাদেরকে কোশ্চেন করি পি আর কিউ সমান্তরাল মানে একই দিকে আছে, তাহলে আলফা কত, আলফা যদি 0 ডিগ্রি হয় তখন পি ডট কিউ এটা সমান সমান কি হবে, cos 0 ভ্যালু 1, তার মানে সেটা হয়ে যাবে হচ্ছে পি কিউ cos 0 ভ্যালু 1। এবারে যদি বলি এরা একে অপরের উপর লম্ব, তার মানে কিউটা হচ্ছে এই অবস্থায় আছে, তাহলে তাদের অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে পি ডট কিউ এটা সমান সমান তাহলে কত হবে, তখন হয়ে যাবে cos 90 এর ভ্যালু কত 0, তাহলে এটা হয়ে যাবে 0। এখন যদি এরকম হয় পি আর কিউ বিপরীত দিকে ক্রিয়াশীল তখন অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাহলে আলফা যদি 180 ডিগ্রি হয় তখন পি ডট কিউ কি হবে, cos 180 এর ভ্যালু কত এখন তোমরা চ্যাটে আমাকে জানাবা যে ভাইয়া cos 180 এর ভ্যালু কত, -1, ভেরি গুড, তার মানে -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে মাইনাস পি কিউ হবে, পি কিউ cos -1 মানে হচ্ছে মাইনাস পি কিউ। তাহলে এই জিনিসগুলোই আমাদের এখান থেকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় আমাদের এই যে দেখো এখানে বিশেষ ক্ষেত্র দিয়ে সুন্দর করে বলে দিচ্ছে যে জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াইলাম। বিশেষ ক্ষেত্র বলা আছে যদি আলফা 0 ডিগ্রি হয় তাহলে ভ্যালু হবে পি কিউ, তার মানে পরস্পর সমান্তরাল হলে। যদি পরস্পর লম্ব হয় তার মানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখন এটা মান হয়ে যাবে 0। যদি 180 ডিগ্রি হয় তখন এটা হয়ে যাবে হচ্ছে বিপরীত দিকে আছে
বিপরীতমুখী তখন হয়ে যাবে মাইনাস পি কিউ। তাহলে এই জিনিসগুলো এখানে বলা আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। নেক্সট যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা যদি চিন্তা করি। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, এদের অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। সবগুলোর অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। তাহলে তোমাদের যদি এখন কোশ্চেন করা হয় এই যে আই ডট আই সমান সমান কত, তার মানে আই ডট আই মানে কি দুইটা ভেক্টরই একই দিকে, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, একই দিকে যেহেতু সমান্তরাল, তার মানে 0 ডিগ্রি হলে আই আই কস 0 ডিগ্রি। কস 0 এর ভ্যালু কত? 1। এখন তোমরা আমাকে বলবা আই এর ভ্যালু কত, একক ভেক্টরের ভ্যালু কত? 1 1 1 1। ভেরি গুড। তার মানে cos 0 এর ভ্যালু 1, এগুলা প্রত্যেকটার ভ্যালু 1, তার মানে এটা হবে কত? 1। তাহলে i ডট i যদি 1 হয় তাহলে তোমরা নিজেরাই এখন বলো j ডট j, k ডট k, এটাও কি হবে? 1 হবে। দেখো এই জিনিসটাই হচ্ছে বলে দিছে, এটা বিনিময় সূত্র, মানে এই যে i ডট i এটা ইকুয়ালস টু k ডট k ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু 1। এখন তোমরা যদি বলা হয় i ডট j সমান সমান কি হবে? i j cos 90 ডিগ্রি। তোমরা নিজেরাই বলো তো cos 90 এর ভ্যালু কত? 0। cos 90 এর ভ্যালু 0 হলে এগুলা জাহান্নামে যাক, এগুলা মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে i ডট j যদি 0 হয়, k j ডট k ডট i ডট k j ডট k এগুলো সবগুলোর অ্যানসার কত হবে? 0 হবে। তাহলে এই জিনিস কি আমাদের ক্লিয়ার? বলো তো এই জিনিসগুলো নিয়ে কারো কোনো ঝামেলা আছে আর? আরেকটু জুম করব, চিন্তার কিছু নাই। তাহলে আরেকটু জুম করে দিচ্ছি। এইবার হচ্ছে আমি আরো জুম করে দিচ্ছি। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে পেয়ে গেছি। এখন আসো এই যে যা যা বললাম সেই জিনিসগুলো দেখো বিশেষ ধর্ম আকারে আবার রিসার্চার লিখছে, তার মানে তোমাদের একই জিনিস বারবার পড়াচ্ছে। সেখানে বলছে এ ডট এ সমান সমান এ স্কয়ার, তার মানে একটু আগে যদি বলি দুইটাই যদি চিন্তা করতে তোমার আই ডট আই এটা সমান সমান তো 1 হয়েছে, তাই না? এখন এটা মান 1 ছিল সেই জন্য 1 হয়েছে। কিন্তু যদি এরকম বলতাম এ ডট এ, তার মানে দুইটা ভেক্টর এ একই দিকে আছে, তাহলে একই দিকে যদি থাকে তাহলে অ্যাঙ্গেল 0, তাহলে এ এ cos 0 ডিগ্রি, তার মানে এ স্কয়ার 1, তার মানে आंसर হবে এ স্কয়ার। তাহলে এটাই দেখছো বলছে এ ডট এ সমান সমান এ স্কয়ার হবে। আর এটা তো বিনিময় সূত্র মেনে চলে, তাহলে এ ডট বি সমান সমান বি ডট এ হবে। এটা পেয়ে গেলাম। লম্ব হলে এটার মান 0 হয়, cos 0 এর ভ্যালু cos 90 এর ভ্যালু যেহেতু 0, এটা পেয়ে গেছি। কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয় সেটাও আমরা জানি। এই যে এ এ cos থিটা মানে হচ্ছে এ এ cos থিটা, তাহলে cos থিটা সমান সমান এ ডট বি বাই এ, সেম। এই জিনিস পারি। এই জিনিসগুলো কখন 0 হয় কখন 1 হয় এগুলো আমরা দেখে ফেলছি, এগুলো আমরা পারবো। আর উপাংশের মাধ্যমে যেটা ভেক্টরের গুণফল সেটা আমরা ম্যাথ করার সময় দেখবো, চিন্তার কিছু নাই। এ ডট বির এই ব্যাপারগুলো, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের এই যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আসো এই যে ম্যাথটা আছে আমাদের, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ অ্যাডমিশন টেস্টের জন্য। এইটা আমরা এখন করব। আসো আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, ঠিক আছে? তাহলে আমাদের ডট গুণনের ক্ষেত্রে, এই যে ডট গুণনের ক্ষেত্রে ম্যাথটা করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি ভাইয়া? এই যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী আমাদের এই বি এর আই অক্ষ বরাবর যে মান সেটাকে বলি বি এক্স, যে অক্ষ বরাবর মানকে বলি বি ওয়াই, কে অক্ষ বরাবর মানকে বলি বি জেড। এর ক্ষেত্রেও সেম। তাহলে এদের ক্ষেত্রে এ ডট বি, সমান সমান কত হবে? এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এইগুলার যোগফল, ঠিক আছে? এই সূত্রটা দিয়েই আমরা পরবর্তীতে কি করব? এই সূত্রটা দিয়ে দেখো এখন আমরা হচ্ছে ম্যাথ করব। তার আগে এই পোলটার অ্যান্সার দাও। এতক্ষণ যে পড়াইলাম এই পোলটার এখন অ্যান্সার দিবা তোমরা। তাহলে এই পোলটার এখন অ্যান্সার তোমরা দিয়ে দাও। ভেরি গুড। আরে উড়াদুরা সবাই দাগানো শুরু করে দিচ্ছে। আরে মনের আনন্দে দাগাচ্ছে, যে যেটা পারতেছে। একটা পোল পাইছি, টোকা দিতে পারলেই ভালো লাগতেছে, তাই না? এরকম একটা ব্যাপার। কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করতে হবে আগে। দেখো এখানে বলছি কে ডট কে, এইখানে তার মানে কে ডট কে প্লাস কে ডট কে প্লাস কে ডট কে,
তাহলে এই কে ডট কে সমান সমান কত 1, এই কে ডট কে সমান সমান এটা সমান সমান 1, তার মানে এটা কত হবে 3 হয়ে যাবে आंसर। তাহলে কারেক্ট आंसर কি? কারেক্ট आंसर হচ্ছে আমাদের 3। ক্লিয়ার? তাহলে যারা যারা আমাদের কারেক্ট आंसर দিছো ভেরি গুড, তোমরা তো ধ্বংস করে ফেলছো পোলটারে, একদম চাঁদের দেশে পাঠিয়ে দিছো। দেখো তোমাদের অবস্থা দেখো, এইটা করা আসার পরে এরপর হচ্ছে তোমাদের आंसर হচ্ছে এই। তাহলে ভেরি গুড, যারা যারা কারেক্ট आंसर দিছো অনেক ধন্যবাদ। আর যারা যারা ভুল করছো হতাশ হওয়ার কিছু নাই, জীবনে তো কেবল শুরু, এরপরে দেখবা পারবা। এখন যারা যারা ভুল করছিলা তারা এখন ক্লিয়ার কিনা যে এরকম ভাই এটা পেরে গেছি এখন পারবো। আবার অনেকে আছে দুষ্ট করে ইচ্ছা করে ভুল করে, যে পোল কোশ্চেন পাইছি এটা ভুল করি, দেখতে তো পাচ্ছে না। ক্লিয়ার? তাহলে ভেরি গুড, তাহলে এটা আমরা এখন এখানে পেয়ে গেছি। এখন আসো আমাদের এই ম্যাথটায়। এই যে আমাদের বলছে যে এম এর মান কত হলে এ আর বি এর পরস্পর লম্ব হবে। লম্ব হওয়া মানে কি? আমরা বলছিলাম এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড পি জেড, এটা সমান সমান 0। মানে হচ্ছে এটা সমান সমান, আসলে তো 0 না, আসলে হচ্ছে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা সমান সমান হচ্ছে কি আমাদের, এটা সমান সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা। cos 90 ডিগ্রি বলছে, cos 90 এর ভ্যালু কত 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে ax কোনটা? ax হচ্ছে i অক্ষ, i এর সাথে যে মানটা আছে, ay হচ্ছে j এর সাথে যে মানটা আছে, az হচ্ছে b এর k এর সাথে যে মানটা আছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বসাইতে পারি না, এটা হচ্ছে ax bx সরি ay az, ঠিক সেরকম এটা bx by bz, এটা আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি। এটা হচ্ছে 2, bx হচ্ছে m প্লাস ay হচ্ছে 2, by হচ্ছে 3 প্লাস az হচ্ছে -2, bz হচ্ছে 4 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 2m প্লাস 6 - 8 ইকুয়ালস টু 0। তাহলে -2 হবে, -2 এই পাশে চলে গেলে 2m ইকুয়ালস টু 2, অতএব m ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? এইভাবে আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। এই জিনিস পারবো কি পারবো না? পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। এবার আসো আমাদের এইখান থেকে এই ম্যাথটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের ম্যাথ আসছে এর আগে। বলছে যেরকম দুইটা মান দেওয়া আছে, মনে করো এটা এ, এটা হচ্ছে বি ভেক্টর, বলছে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ডট গুণফল কত? তার মানে থিটা দিয়ে দিছে। তাহলে আমার বলছে এ ডট বি সমান সমান এ বি কস থিটা। তাহলে এ ডট বি সমান সমান এ বি কস থিটা, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, কস থিটা হচ্ছে কস 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? চ্যাটে জানাও যে ভাইয়া cos 60 এর ভ্যালু আসলে কত, তোমরা জানাই দাও। ভেরি গুড, হাফ হাফ। অনেকে আবার করে কি √3/2, এটা হচ্ছে সাইনের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 × 3 × হাফ, তাহলে এটা এটা কাটা গেল, অ্যান্সার হচ্ছে 3। কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। তোমাদের অনেকেই হচ্ছে অ্যান্সার করে দিছো ম্যাথ, আরে সব আগুনের বেগে ম্যাথ অ্যান্সার করতেছে, চিন্তার কিছু নাই, এইগুলো আমরা তাহলে পারবো ইনশাল্লাহ। এটা গেল আমাদের স্কেলারের ক্ষেত্রে যে জিনিসগুলো ছিল। এবার আসো আমাদের ক্রস গুণনে। ক্রস গুণনের ক্ষেত্রেও সেম, যদি বলা হয় এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা। তার মানে এ বি সাইন থিটা, কিন্তু সাথে ইটা দিতে হবে। ইটা কেন দিতে হবে? কারণ ক্রস গুণনের গুণফল কি হয়? একটা ভেক্টর রাশি। এ বি সাইন থিটা সেটা তো তার মান, দিক লাগবে না, এই জন্য তার একটা একক ভেক্টর দিয়ে দিই, সেই একক ভেক্টরটা কি? ইটা। ঠিক আছে, তাহলে এইভাবে পরীক্ষায় কোশ্চেন ভুল করে কিভাবে জানো? বলবে নিচের কোন সমীকরণটি সঠিক, এরকম ভাবে দিয়ে সুন্দর করে প্রথম অপশনে থাকবে a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। তুমি তো ইয়েস খুশি, কারণ এটা কারেক্ট অ্যান্সার। মনে করে দাগানোর পরে দেখবা ওইটা আসলে ভুল করছো। কেন ভুল করছো? কারণ ওই যে ইটা দেওয়া নাই, কারণ এটা কি হবে? একটা ভেক্টর রাশি হবে। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। এখন এইখানে তো এইটুক, তাহলে এখান থেকে তোমরা এখন বলো থিটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এ আর বি পরস্পর লম্ব, তখন a ক্রস b কি হবে? a ক্রস b সমান সমান ab sin 90, ভ্যালু হচ্ছে 1, তার মানে ab হয়ে যাবে। থিটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে দুইটাই একই দিকে ক্রিয়াশীল, তাহলে সেক্ষেত্রে আমাদের a ক্রস b সমান সমান কি হবে? sin 0 ভ্যালু 0, তার মানে এটা মান হয়ে যাবে 0। সেম যদি 180 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হওয়া মানে কত? sin 0, sin 0 sin এর মান 0 হলে এটা आंसर কি হবে? 0ই হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। ক্লিয়ার? এইবার আসো ঝামেলাটা কোথায় বাঁধে? ঝামেলাটা বাঁধে হচ্ছে এইগুলার ক্ষেত্রে, যেরকম একক ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা পাই i ডট i
সমান সমান কি আই সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি ভ্যালু যেহেতু 0, এটা 0 হয়ে যায়। তার মানে আই ডট আই যদি 0 হয় তাহলে জে ডট জে, কে ডট কে, জে ডট সবগুলাই আমাদের 0 হয়ে যাচ্ছে। এইটুকে ঝামেলা বাঁধে না। ঝামেলা বাঁধে যখন আই ক্রস জে হয়, এটা ক্রস হবে, তাহলে জে ক্রস কে হয়, কে ক্রস আই হয়, বা এই মানগুলো যখন আসে তখনই প্যাচটা লাগে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই প্যাচ লাগে কিনা তোমাদের বলো তো? এই প্যাচ লাগে কিনা? হ্যাঁ, ডট হবে না ক্রস হবে, আমি দেখে দিচ্ছি। অনেকের লাগে, অনেকের লাগে না। যাদের লাগে না চিন্তার কিছু নাই, তারা তো পারবাই। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই হিসাব করে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। আর যাদের ক্ষেত্রে ঝামেলা হয় তাদের জন্য আসো প্রথম কথা, সেটা হচ্ছে আমাদের যদি বলা হয় যে আমাদের এই আই ক্রস জে বা জে ক্রস আই এইগুলার গুণফল কি হবে? একটা ভেক্টর রাশি হবে, সেটা একক ভেক্টর। মনে রাখবা এইগুলা আই জে কে যার সাথেই গুণ হবে, দুইজনের সাথে গুণ হইলে, যেহেতু তিনটা অক্ষর পাচ্ছি আই জে কে, তিনটা একক ভেক্টর, দুইটার মধ্যে গুণ হলে অ্যান্সার হবে 3 নাম্বারটা। তার মানে আই জে এর মধ্যে গুণ হলে অ্যান্সার হবে কে, জে কে এর মধ্যে গুণ হলে অ্যান্সার হবে আই, কে আই এর মধ্যে গুণ হলে অ্যান্সার হবে জে। কিন্তু এটা প্লাস জে হবে না মাইনাস জে। এইভাবে আমরা করতে পারি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা যাদের ঝামেলা বাদে তাদের জন্য সহজভাবে আমরা বলে দিই আই জে কে। ঠিক আছে, এই যে তিনটা জিনিস এইভাবে আমরা মনে রাখলাম, আই জে কে আই। এখন তোমরা নিজেরাই বলো তো, উপরে একটা অ্যারো দিলাম ডিরেকশন, নিচে একটা ডিরেকশন দিলাম। একটা হচ্ছে আই জে কে আই এর ডিরেকশন, আর একটা আই কে জে আই এই ডিরেকশন। বলো তো অ্যালফাবেট অনুযায়ী কোন ডিরেকশনটা ঠিক? অ্যালফাবেটের সিরিয়াল অনুযায়ী উপরেরটা না নিচেরটা? চ্যাটে জানাও তো। উপরেরটা, উপরেরটা, ভেরি গুড। তার মানে উপরেরটা ঠিক। তাহলে উপরেরটা যদি ঠিক হয় এটা আমরা প্লাস প্লাস ডিরেকশন ধরবো, আর নিচেরটা যদি ঠিক হয় তাহলে নিচেরটা যদি ভুল হয় এটা মাইনাস ধরবো। ক্লিয়ার? এবার আসো, আই যদি বলা হয় আই ক্রস জে, প্রথমটা আই ক্রস জে, আই ক্রস জে মানে আই থেকে তুমি জে এর দিকে যাও, তাহলে অ্যান্সার তো কে হবে আমরা জানি, প্লাস হবে না মাইনাস হবে? এটা ডিরেকশনটা কি প্লাসের ডিরেকশন না? এই দেখো প্লাস কে। এরপরে জে ডট কে, জে থেকে তুমি কে এর দিকে যাও, এটা কি হবে? অ্যান্সার হবে তো আই জানি, তাহলে প্লাস, যেহেতু প্লাসের ডিরেকশন প্লাস আই। সেরকম কে ডট আই, তার মানে কে থেকে তুমি আই এর দিকে যাচ্ছ, এটা ডিরেকশনটা কি প্লাসের ডিরেকশন, তার মানে এটা হচ্ছে প্লাস জে। পেয়ে গেছি। এবার আসো আই ক্রস কে, তার মানে আই ক্রস কে, আই থেকে তুমি জে কে টপকায় কে এর কাছে যাবা না, তোমার এই দিকে আসা লাগবে আই থেকে কে এর দিকে। তাহলে এই ডিরেকশনটা কি হলো এখন? নেগেটিভ ডিরেকশন না? এই জন্য দেখো মাইনাস জে, জে ক্রস আই, তার মানে অ্যান্সার তো কে হবে, প্লাস না মাইনাস? জে থেকে আই এর দিকে, এই যে দেখো এইদিকে গেলা, জে থেকে আই এর দিকে গেছে, ডিরেকশনটা কি নেগেটিভ, তার মানে এটা হচ্ছে মাইনাস কে। আবার সেম লাস্টেরটা কে ক্রস জে, তার মানে কে থেকে তুমি জে এর দিকে যাচ্ছ, তাহলে ডিরেকশনটা কি নেগেটিভের, তার মানে এটা হচ্ছে মাইনাস আই। তাহলে এখন বলো এইভাবে আমরা পারবো কিনা? এই জিনিসটা এখন ইজি হচ্ছে কিনা তোমরা চ্যাটে জানাই দাও। ভেরি গুড, তাহলে এগুলো এখন ক্লিয়ার, শেষ। তাহলে এইখানেই হচ্ছে আমাদের ঝামেলাটা বাঁধে, এই ঝামেলাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। এখন আসো আমাদের সেইখান থেকে আমরা এইখানে দেখো মেডিকেল এডুকেশন টেস্ট 13-14 সেশনে এইখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। বলছে এ আর বি দিয়ে দিছে, বি এর মান দিয়ে দিছে, বলছে যে থিটাও দিয়ে দিছে, বলছে এ ক্রস বি সমান সমান কত? আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। এখানে বলছে মান বের করতে, দিক তো আমাদের লাগতেছে না, এই জন্য এটা দিই নেই আমরা। তাহলে এখানে আসো 5 ইন্টু 6 ইন্টু সাইন 60 ভ্যালু কত? সাইন 60 ভ্যালু √3/2। তাহলে এখানে হবে হচ্ছে 2 দিয়ে এটা কাটলে 3, তাহলে হবে 15√3। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে পারবো না আমরা এগুলা? পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবো। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ আসছে আমরা পারবো। এবার আসো নেক্সট, বলছে এম এর মান কত হলে এ আর বি এর পরস্পর সমান্তরাল হবে বলতে বলছে। এটা তো এখন ঝামেলা। এটা আমরা কিভাবে করি? এটা আমরা করি হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে না? ক্রস গুণনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা করছো, তোমরা চ্যাটে জানাতো যে ভাই ম্যাট্রিক্স দিয়ে করছো না? অনেকেই ম্যাট্রিক্স দিয়ে করছো, এখন কিন্তু অ্যান্সার দিয়ে করে ফেলছে। আমরা ম্যাট্রিক্স দিয়ে করি ঠিকই, কিন্তু পরীক্ষার হলে আমাদের ম্যাট্রিক্স দিয়ে করার সময় নাই। এটা আমরা কি করব? এই জন্য যখন বলবে যেরকম পরস্পর সমান্তরাল হবে, তার মানে ক্রস গুণনের হিসাব আসবো, তখন আমরা ax/bx ইকুয়ালস টু ay/by ইকুয়ালস টু az/bz, এটা দিয়ে করব। ঠিক আছে? তাহলে এখন আসো আমাদের বের করতে বলছে কি এম, এম আছে কোথায়? bx এ। তাহলে আমরা এই দুইটা নিলেই তো পেয়ে যাব। তাহলে ax কত 1 ডিভাইডেড বাই bx কত m ইকুয়ালস টু ay কত -3 ডিভাইডেড বাই by কত 6
তাহলে এটা কত হবে, এটা দিয়ে এটা কাটলে 2 মানে মাইনাস হাফ, তারপর 1/m ইকুয়ালস টু মাইনাস হাফ, তার মানে m ইকুয়ালস টু -2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টে দেখো এই টাইপের ম্যাথ আসে, আমরা এটা পারবো তো। তাহলে এইটা আবার তুমি আবার এইচএসসি তে করতে যাও না, কারণ এটা হচ্ছে আমরা সমান্তরাল যখন বলা হবে তখন আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি শর্টকাটে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো আমাদের এরপরে এইগুলো হচ্ছে আমাদের যেই ভেক্টর গুণফলটা পড়লাম, এটা আমরা একটু বইয়ের মধ্যে দেখবো। আসো, এই যে আমাদের এই যে বইয়ের মধ্যে দেখো, এইগুলো তো আমরা হচ্ছে এই যে ভেক্টর গুণফল, ভেক্টর গুণনের ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমরা পাই, এই যে এইটা থেকে আমাদের ম্যাথ করছে, সেটা আমরা সলভ করছি একটু আগে। তারপরে এইখান থেকে দেখো এই যে ডান হাতে স্ক্রু নিয়ম, এইখানে দেখো এইটা আমাদের কোন নিয়মে আমরা ভেক্টরের আসলে দিকগুলো নির্ণয় করি, ডান হাতে স্ক্রু। ডান হাতে স্ক্রু আমাদের বুঝতে সমস্যা হয়। ডান হাতে স্ক্রু কি, এখন আমার হাতে তো স্ক্রু নাই, কিভাবে করব? তুমি ইমাজিন করো, জাস্ট তোমার হাতে একটা বোতল আছে। এখন বোতল যদি তুমি চিন্তা করো, বোতলের মুখটা ঘোরাবো আমরা, একবার আমরা এইভাবে ঘোরাবো, আরেকবার আমরা এইভাবে ঘোরাবো। ঠিক আছে, তার মানে দুইবার দুই দুই দিকে ঘোরাচ্ছি। তুমি চিন্তা করে দেখো তো, এইভাবে যে ঘোরাচ্ছি, তার মানে বোতলটা ধরছো, ধরে এইভাবে মুখটা ঘোরাচ্ছ, তার মানে বোতলের মুখটা যদি এইভাবে ঘোরাও, এইভাবে ঘুরাইলে তোমার বোতলের মুখটা খুলবে নাকি আটকাবে? স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, এইভাবে যদি বোতলের মুখটা ঘুরাও, তাহলে দেখা যাবে বোতলের মুখটা খুলে চলে আসবে। খুলে আসা মানে কি, বোতলের মুখটা কি তোমার বাইরের দিকে আসতেছে না, তোমাদের দিকে যাচ্ছে। তার মানে এইখান থেকে যদি আমি বোতলের মুখটা ঘুরাই, স্ক্রিন থেকে বের হয়ে তোমার দিকে চলে যাচ্ছে, তার মানে ডিরেকশনটা তখন তোমার দিকে। তার মানে এটা হচ্ছে কি, ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে ডিরেকশনটা তোমাদের দিকে হচ্ছে, বাইরের দিকে। আবার এখন তুমি যদি এইভাবে ঘুরাও, এইভাবে ঘোরাও, এখন তুমি এইভাবে ঘোরাচ্ছ, তার মানে বোতলের মুখটা যদি তুমি এইভাবে ঘোরাও, তার মানে এরকম ভাবে ঘুরাইলে বোতলের মুখটা কি টাইট হয়ে যায় না? তার মানে বোতলের মুখটা কি উপর থেকে ভিতরের দিকে চলে যায় না? তার মানে এখানে যদি তুমি এইভাবে ঘুরাইতে থাকো, তাহলে বোতলের মুখটা ভিতরের দিকে চলে যাবে, তার মানে ক্লকওয়াইজ ঘুরাইলে সেটা ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ডান হাতি স্ক্রু নিয়ম। তাহলে এই ডান হাতি স্ক্রু নিয়ম বুঝতে পারছি কিনা হ্যান্ড রেজ করে জানা দাও। যদিও তোমাদের এটা অ্যাডমিশনের জন্য লাগবে না, বাট একাডেমিকের জন্য এই জিনিসটা লাগে, তাহলে এইচএসসির জন্য এই জিনিসটা লাগে। তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার কিনা বলো? ভেরি গুড, ক্লিয়ার। তাহলে আরে বুঝে টুঝে একাকার করে ফেলছে। ওহ, এত বুঝে কি হবে। এখন আসো, এই যে দেখো যা যা পড়ছিলাম সেই জিনিসগুলো এখানে আছে না? এই যে 0 ডিগ্রি হলে আমাদের মানটা কেমন হচ্ছে, 90 ডিগ্রি হলে PQ হচ্ছে, 180 ডিগ্রি হলে 0 হচ্ছে, এই যে এই কোনটার সময় মাইনাস হচ্ছে, কোনটার সময় প্লাস হচ্ছে, এগুলো আমরা পড়ে ফেলছি। এই জিনিসগুলোই দেখো আবার সুন্দর করে ওই যে বিশেষ ধর্ম, কয়েকটা ধর্ম দিয়ে এখানে আলাদা করে দিচ্ছে, এই জিনিসগুলো পেরে গেছি। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, কারণ আমাদের সূত্র প্রমাণ করার সুযোগ নাই এখন। এ আর বি এরা সমতলীয় হওয়ার শর্ত কি, এ ডট বি ক্রস সি সমান সমান 0, এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের বোর্ড ডিভিশনের ক্লাসে পড়ানো হয়েছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে পেয়ে গেছি। এই হচ্ছে এই যে এই ম্যাথটাই আমরা করছিলাম সে সময়। এই যে দেখো বইয়ে এই ম্যাথটা কিভাবে করছে, বইয়ে এই ম্যাথটা করছে সুন্দর করে তোমার ম্যাট্রিক্সের নিয়মে। কিন্তু এই ম্যাট্রিক্সের নিয়মে যদি আমরা করি, আমাদের আজকে সারাদিন দেখা যাবে যেরকম পরীক্ষা হলে তুমি ম্যাথ করেই যাচ্ছ, রাফ নিয়ে তো চিন্তা নাই, কোশ্চেনের পাশে বাসায় কোশ্চেন করা শুরু করছো, মানে রাফ করা শুরু করছো, দেখেছো তোমার কোশ্চেনই নাই, স্যার কোশ্চেন নিয়ে চলে গেছে, কারণ সময় শেষ। এই জন্য এইভাবে করা যাবে না, শর্টকাটে ax/bx দিয়ে আমরা করে ফেলবো। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক, ভেক্টর ক্যালকুলাস। এখন ক্যালকুলাসে তো তোমরা প্রচুর ম্যাথ করতে, তাই না? এই ভেক্টর ক্যালকুলাসের ম্যাথ আমাদের আসে না পরীক্ষায়। কি আসে এখান থেকে? থিওরি আসে। কি আসে দেখো, আমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট যে আছে, এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের প্রথমে আসে একটা জিনিস, সেটা হচ্ছে এইখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি, যার নিজের কোনো মান নাই, অন্যের সাথে যুক্ত হয়ে তার একটা ভ্যালু অ্যাড করে। এই অপারেটর থেকে পরীক্ষা কি আসে, এই অপারেটরটা হ্যামিল্টন প্রথম আবিষ্কার করছেন, গিবস প্রথম এটার নাম দেন ডেল। ঠিক আছে, তাহলে আর এক নাম হচ্ছে ন্যাবলা। তাহলে এখন কোশ্চেন আসে, নামকরণ কে করছে আর কে এটার আবিষ্কার করছে? দুইজনের মধ্যে প্যাচ লেগে যায়, হ্যামিল্টন আর গিবস। একবারে মনে রাখবা, দেখো মনে রাখবা, গিবস গিবস gives the name, তার মানে আমাদের গিভস কি করছে, নাম দিছে। ক্লিয়ার? শেষ। তাহলে একবারে আমরা পড়ে ফেললাম, gives the name।
তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে আবিষ্কার কে করছে? হ্যামিল্টন, এখন আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসগুলো ইজিলি মনে রাখতে পারবো। এখন যেটা ঝামেলার পার্ট সেইখানে চলে আসি। আমাদের এখানে এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নিয়ে কিছু কথা আসছে, সেইগুলো আমাদের পরীক্ষায় আসে। তার আগে স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র কি দেখে ফেলি। স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র আসলে কিছুই না। যেসব রাশিগুলো স্কেলার ছিল সেইগুলাই যে যদি আমরা ক্ষেত্র আকারে প্রকাশ করি, একটা এরিয়ার মধ্যে ফিল্ড হিসেবে গণ্য করি, তখন সেটা আমরা বলি সেই ভেক্টর ক্ষেত্র। যেটা স্কেলার রাশি সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, ঠিক আছে? এই যে উদাহরণগুলো সেম সেম উদাহরণ, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আগে পড়ে ফেলছি। এখন আসো এই যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এই যে তিনটা বৈশিষ্ট্য মাস্ট মনে রাখতে হবে, 3 স্টার। এরপরে আমরা ডাইভারজেন্সের ক্ষেত্রে এরকম 5টা বৈশিষ্ট্য পাবো, কার্লের ক্ষেত্রে 7টা বৈশিষ্ট্য পাবো। সবগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে মনে রাখবো? শর্টকাটে মনে রাখবো। কিভাবে? তোমাকে যদি বলা হয় গ্রেডিয়েন্টের কনসেপ্ট যদি তুমি বুঝতে চাও, গ্রেডিয়েন্ট আসলে কি, তোমাকে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারবো যে এই যে আমাদের গ্রামের বাড়িতে আমরা যে হেরিকেন দেখি না, হেরিকেন মনে করো, এই যে হেরিকেনের মধ্যে হচ্ছে এই যে আগুন ধরে, সরি আগুন জ্বলে, আলো দিচ্ছে, সেই হেরিকেনের কথা চিন্তা করো। ওর দূরে এই 1 নাম্বার পজিশনে তুমি যদি হাত দাও, তাহলে যতটুকু তাপ পাবা 2 নাম্বার পজিশন খুব কাছে, এইখানে যদি তুমি হাত দাও, কোথায় তাপ বেশি পাবা বলো তো? উষ্ণতা কোথায় বেশি হবে? চ্যাটে জানাও। দুয়ে দুয়ে দুয়ে, ভেরি গুড। তার মানে 2 নাম্বার জায়গাতে তোমার তাপটা বেশি পাচ্ছ। এইটাই হচ্ছে আমাদের মেইন। তার মানে 2 নাম্বার জায়গায় যেহেতু তুমি তাপটা বেশি পাচ্ছ, তাহলে যত আমাদের উষ্ণতা কি একটা স্কেলার রাশি, কিন্তু তুমি যখন দিক দিয়ে দিবা তার এইখান থেকে এই দিকে যাচ্ছে, তাহলে তার তাপটা কি হচ্ছে? আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের স্কেলারকে আমরা ভেক্টরে কনভার্ট করতেছি, মানে দিক দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। একদিকে যেতে থাকলে সেই দিকটায় মান বাড়তে থাকে, উল্টা দিক না কিন্তু এই দিকটা। এখন এত কিছু বোঝার পরে তো আমাদের পরীক্ষা হলে তো মনে রাখা লাগবে। মনে রাখবো কিভাবে? গ্রেডিয়েন্ট বললে তোমার মাথায় একটা শব্দ আসবে, কি? আপগ্রেড। গ্রেডিয়েন্ট বললে কি আসবে মাথায়? আপগ্রেড। এটা একদম মাথায় ঢুকায় নাও, একটু পরে আমি কোশ্চেন করবো। এখন আপগ্রেড যদি আসে, প্রথম কথা তোমরা আমাকে চ্যাটে জানাবা যে ভাইয়া স্কেলার আর ভেক্টর 2 ধরনের রাশি আছে, এর মধ্যে আপগ্রেডেড রাশি কোনটা, উন্নত রাশি কোনটা স্কেলার আর ভেক্টরের মধ্যে? চ্যাটে জানাও তো। ভেক্টর রাশি, ভেরি গুড। তার মানে হচ্ছে ভেক্টর ভেক্টর ভেক্টর। তাহলে ভেক্টর হচ্ছে আমাদের আপগ্রেডেড রাশি। এখন কোশ্চেন হচ্ছে, এই যে আপগ্রেডেড রাশি যে ভেক্টরটা আমাদের আছে, তাহলে সেটা আগে থেকে আপগ্রেডেড, তাকে কি আমরা আপগ্রেড করবো? আর যদি আপগ্রেড করতে বলা হয় তাহলে আমরা কাকে আপগ্রেড করব? স্কেলারকে। এখন তুমি বলো, এই যে স্কেলারকে আমরা আপগ্রেড করে ভেক্টর করব, তাই না? কারণ স্কেলারকে আপগ্রেড করলে কি হবে? ভেক্টর হবে। তাহলে এটাই হচ্ছে আমরা বলছি আপগ্রেড। তার মানে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা কি ধরনের রাশি হবে? ভেক্টর রাশি। দেখো প্রথম পয়েন্ট, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? তার মানে হচ্ছে প্রথম পয়েন্ট বলছিলাম স্কেলারকে আপগ্রেড করব, কিসে কনভার্ট হবে? ভেক্টরে কনভার্ট হবে। ক্লিয়ার? 3 নাম্বার পয়েন্টে আসি। এই যে আমরা প্রথমে বললাম স্কেলারকে আমরা ভেক্টরে কনভার্ট করছি, এই ভেক্টরকে কনভার্ট করার আগে স্কেলারে কি ছিল? শুধুমাত্র মান ছিল। এখন ভেক্টরের কি আছে? মানও আছে, দিকও আছে। তুমি নিজেই চিন্তা করে বলো তো, আগে স্কেলার রাশি যখন ছিল তখন সেটা তার মানের উপর নির্ভর করতো, এখন ভেক্টর হয়ে যাওয়ার পরে এখন কি শুধু তার মানের উপর নির্ভর করবে? করবে না। কিসের কিসের উপর নির্ভর করবে? তার দিক আর মান দুইটার উপরই নির্ভর করবে, তাই না? তাহলে এইটার কারণে বলতে পারি 3 নাম্বার পয়েন্টটা দেখো তো, এই যে স্কেলার রাশির পরিবর্তন শুধুমাত্র এখন বিন্দুর স্থানাঙ্ক মানে মানের উপর না, শুধু মানের উপরই না, এর যেদিকে পরিবর্তন হয় সেই দিকের উপরও নির্ভর করে, তাই না? তাহলে 3 নাম্বার পয়েন্টটা পেয়ে গেছি। প্রথমে বলছিলাম আপগ্রেড করার কথা, স্কেলারকে আপগ্রেড করে ভেক্টর পাইছি, ভেক্টর পাওয়ার কারণে তার আমরা মান আর দিক দুইটাই পাইছি, সেই জন্য এটা দুইটার উপরই নির্ভর করে। এবার আসো, তোমাকে আমি যদি কোশ্চেন করি, বলো তো, যদি বলা হয় ভাইয়া তুমি একটা মেশিন আপগ্রেড করতেছো, আপগ্রেড করলে তুমি সেখান থেকে সেই মেশিনটা অবশ্যই কাজ বাড়াইতে চাচ্ছ, এখন কাজটা কতটুকু বাড়াইতে চাও? আপগ্রেড করে ওই মেশিনের দক্ষতা কত বেশি বাড়াইতে চাও তুমি? অল্প একটু বেশি নাকি সর্বোচ্চ? তোমরা চ্যাটে আনসার দাও। তাহলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম বাড়াইতে চাই, তাই তো? অল্প একটু বেশি বাড়ায় তো লাভ নেই, আমার আপগ্রেড করতে তো খরচ হচ্ছে। তাহলে তাহলে যখন আমরা একটা মেশিনকে যখন আপগ্রেড করব, অবশ্যই আমরা ম্যাক্সিমাম রেজাল্ট চাবো, তাই তো? তার মানে এক্ষেত্রে দেখো আমাদের এই যে ভেক্টর রাশির মান, সেটা কি হবে? স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের কি সমান? সমান জিনিসটা খেয়াল রাখো, ঠিক আছে? তাহলে সেটা কি স্কেলার রাশি মানটা কেমন হবে? সর্বাধিক বৃদ্ধির হারের সমান, মানে ম্যাক্সিমাম বৃদ্ধি পাওয়ার সমান হবে। এই জিনিসটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা স্কেলারের শর্টকাটটা পড়ছিলাম, তোমরা নিজেরাই চ্যাটে অ্যান্সার দাও যে ভাই স্কেলার বল আমরা গ্রেডিয়েন্ট বললে মাথায় কি আসবে আমাদের? আপগ্রেড আপগ্রেড আপগ্রেড, ভেরি গুড। তার মানে আপগ্রেড আসবে। তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পারলাম যে
আমাদের এক্ষেত্রে কি আসবে, আপগ্রেড আসবে। ভেরি গুড। তাহলে এখন তোমাদেরকে যদি বলা হয় প্রথম পয়েন্ট, তোমরা বলো আমরা কাকে আপগ্রেড করব, স্কেলারকে। কিসে কনভার্ট করব, ভেক্টরে। তাহলে 3 নাম্বার পয়েন্ট, ভেক্টরে যদি কনভার্ট হয় তাহলে এখন কি আর শুধু মানের উপর নির্ভর করবে, স্থানাঙ্কের উপর নির্ভর করবে না, শুধু কার উপর নির্ভর করবে, মান আর দিক দুইটার উপরই নির্ভর করবে। এরপরে 2 নাম্বার পয়েন্ট, এর বৃদ্ধিটা কেমন হবে, ম্যাক্সিমাম মানে সর্বাধিক বৃদ্ধির হারের সমান, তাই না? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা বলো এই জিনিসটা আমরা পেয়ে গেছি কিনা, পেয়ে গেছি। এখন আসো তাহলে নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ঠিক আছে, এখন ডাইভারজেন্সের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের হয়, ডাইভারজেন্স আমরা একটা জিনিস দিয়ে মনে রাখবো। প্রথমে আসো ডটে ডাইভারজেন্স, এই যে ডটে ডাইভারজেন্স, ডটে ডট গুণন। তার মানে এই ক্ষেত্রে গুণফলটা কি হবে, ডট গুণনের গুণফল হচ্ছে স্কেলার রাশি, তাই তো? পেয়ে গেছি। তার মানে ডটে ডাইভারজেন্স, ডটে ডট গুণন, স্কেলার রাশি। তাহলে এখন ডাইভারজেন্স পড়ার সময় আমাদের কাছে যেটা মাথায় আসবে সবসময়, আমার মাথায় যেটা আসে সবসময়, ডাইভারজেন্স। ডাইভারজেন্স বললেই তোমার মাথায় আসবে ডিভোর্স। ডিভোর্স হলে কি হয়, বিচ্ছেদ হয়ে যায় না, আলাদা হয়ে যায়। এই ডাইভারজেন্স কাজ করে আসলে ফ্লাক্স নিয়ে, আলোর ফ্লাক্স। আলোর ফ্লাক্সদের মধ্যে বিচ্ছেদ হয় মানে ডিভোর্স হয়ে যায়, তারা আলাদা হয়ে যায়, ছড়ে যায়, তার মানে এরা দূরে সরে যায়। তাহলে দেখো এই জিনিসটাই এখানে হয়। দেখো এখানে মনে করো যেরকম আগে আলোক রশ্মি গুলা কাছে ছিল, এইখানটায় ছিল আগে আলোক রশ্মি, তারা সবাই এখানে ছিল, এখন তারা দূরে দূরে সরে যাচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে দূরে সরে যাচ্ছে, এই যে তারা বিচ্ছেদ হয়ে গেল, দূরে সরে গেল, তাহলে এটারে আমরা বলতেছি কি, ডাইভারজেন্স। তাহলে চিন্তা করো আগে সবগুলা এইটুকু এলাকার মধ্যে থাকতো, তার মানে এই 5 জন মনে করো 5 জন এক রুমে থাকতো, এখন রুম অনেক বড় হয়ে গেছে, তারা অনেক বড় এরিয়াতে থাকে, অনেক বড় এরিয়াতে থাকে, তাই না? তাহলে এখন বলো তো এই ক্ষেত্রে ডাইভারজেন্স হইলো, সেই আয়তনটা বেড়ে গেছে। পরের যে জিনিসটা আরেকটা যদি এরকম হয়, হওয়ার কথা ছিল কি বিচ্ছেদ, দূরে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কি করছে, কাছে চলে আসছে। মনে করো বুঝতে পারে না আসলে কি হওয়ার কথা ছিল, তারা না বুঝে আগে দূরে থাকতো, এখন কাছে চলে আসছে। তাহলে এখন দেখো এটা কি ডাইভারজেন্স হয়েছে? ডাইভারজেন্স বলছিলাম বিচ্ছেদ হয়ে দূরে সরে যাবে, কিন্তু এই আলোর ফ্লাক্স গুলো কাছে চলে আসছে, তার মানে এইটা ডাইভারজেন্সের উল্টাটা হয়েছে। তাহলে সেটা আমরা বলি কনভারজেন্স, কিন্তু এসব তো আমরা বলবো না, আমরা বলবো এইটাকে পজিটিভ ডাইভারজেন্স, যেটা আসলে ডাইভারজেন্স। এটা যেহেতু উল্টা, এটাকে আমরা বলবো নেগেটিভ ডাইভারজেন্স। ক্লিয়ার? এখন তাহলে এই ক্ষেত্রে দেখো আগে তারা মনে করো 5 জন 5টা ফ্ল্যাটে থাকতো, এখন তাদেরকে একসাথে নিয়ে এসে একটা ফ্ল্যাটের মধ্যে রাখা হয়েছে। তাহলে আয়তন আগে যা ছিল এখন কমে গেছে, ঘনত্ব কি হয়ে গেছে, বেড়ে গেছে না? তাহলে এই জিনিসগুলাই দেখো আমাদের এখানে বলছে পজিটিভ ডাইভারজেন্স, মানে মান ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পায়। দেখো এই যে আগে আয়তন এইটুক ছিল, এখন আয়তন অনেক বড় হয়ে গেছে, আয়তন বৃদ্ধি পায়, ঘনত্বটা হ্রাস পায়, কারণ অনেক দূরে চলে গেছে, ঘনত্বটা হ্রাস পাচ্ছে। মান ঋণাত্মক হলে আমাদের আয়তনটা কি হয়, ছোট হয়ে যাচ্ছে, আয়তন সংকোচন করতেছে, ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। আর যখন মনে করো একটা ক্লাসরুমে 50 জন আসছো, ক্লাস শেষ করে 50 জন চলে গেছো, তাহলে ক্লাসে অবশিষ্ট থাকলো কারা, 0। তার মানে এরকম যদি হয় আলোক রশ্মি কোনো একটা জায়গায় আলোর ফ্লাক্স আসছে, সব চলে গেছে, আগত আর নির্গত ফ্লাক্স যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, মানটা হয়ে যাবে 0। আর এই ক্ষেত্রটাকে বলা হয় সলিনয়েডাল ক্ষেত্র। ঠিক আছে, এখন এগুলো তো আমরা পড়লাম, এবার শর্টকাটে মনে রাখবো কিভাবে, মনে রাখবা ডাইভারজেন্স, is proportional to আয়তন is proportional to ঘনত্ব। তার মানে ডাইভারজেন্স কিসের সমান্তরাল, সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক। এখান থেকে দেখো তাহলে ধনাত্মক ডাইভারজেন্স, মানে মান ধনাত্মক, তাহলে ভলিউম কি হবে, আয়তন বাড়বে, এই যে আয়তন বাড়ছে, ঘনত্ব কি হবে, কমছে, তার মানে ঘনত্ব হ্রাস পাইছে। ডাইভারজেন্স ঋণাত্মক, তার মানে ভলিউম কি হবে, হ্রাস পাবে, তার মানে যে ডাইভারজেন্স ঋণাত্মক, ভলিউম হ্রাস পাইছে, সংকোচন হয়েছে, আয়তন হ্রাস পাইছে, আর ঘনত্ব বা ডেনসিটি সেটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, দেখো ঘনত্ব বৃদ্ধি পাইছে। তাহলে এই জিনিসগুলো এখন বলো, এখন এই একবারে ডাইভারজেন্সের সমীকরণটা হওয়ার পরে ক্লিয়ার? এখন তোমরা চ্যাটে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ভেরি গুড। শেষ, এবার লাস্ট, আমাদের লাস্ট টপিক আমাদের সেটা হচ্ছে কার্ল। ঠিক আছে, কার্লের মধ্যে আসি। প্রথম কথা হচ্ছে কার্ল, কতে কার্ল, কতে ক্রস গুণন, ক্রস গুণন। এখন ক্রস গুণন হলে গুণফলটা কি রাশি হয়, অবশ্যই ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি থাকলেই তার কি থাকবে, মান থাকবে আর দিক থাকবে, তাই তো? তার মানে কতে কার্ল, কতে ক্রস গুণন, তার মানে তার মানও থাকবে, দিকও থাকবে। এখন তোমরা বলো তো, আবার রিপিট করি, সেই যে আমরা গ্রেডিয়েন্ট পড়ছিলাম ওইটার মধ্যে শর্টকাটে আমরা একটা শব্দই মনে রাখছিলাম, গ্রেডিয়েন্ট, সেটা কি চ্যাটে বলো তো?
আপগ্রেড, ভেরি গুড। আর যদি বলা হয় ডাইভারজেন্স, সেখানে আমরা শর্টকাটে একটা জিনিস মনে রাখছিলাম, সেটা কি? ডিভোর্স, ভেরি গুড। আর বাকি থাকলো কার্ল, এটা কিছু মনে রাখবো না, একটা শব্দ। কার্ল বললেই মাথায় আসবে হচ্ছে, মাথায় যেটা থাকে কার্লি হেয়ার, ঠিক আছে? কার্লি হেয়ার দিয়ে মনে রাখবো। কার্লি হেয়ার মানে কি তুমি চিন্তা করো, এই হচ্ছে আমাদের চুল। যদি বলো কার্লি হেয়ার মানে কি, এরকম কোকড়ানো চুল না? কোকড়ানো চুল। এখন তুমি চিন্তা করো, তার মানে এই চুলের মধ্যে ঘূর্ণন আছে কি নাই? অবশ্যই ঘূর্ণন আছে, পেঁচানো চুল অনেকের মাথায় আছে আমাদের। তাহলে এই যে কোকড়ানো চুল, এই কোকড়ানো চুল, তার মানে এখানে বলতে পারবো এখানে ঘূর্ণন আছে। তার মানে কার্ল মানেই কি থাকবে? কার্ল থাকলে ঘূর্ণন থাকবে, ঘূর্ণন থাকবে। ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হয় যে ঘূর্ণন নাই, তার মানে ঘূর্ণন নাই। ঘূর্ণন না হলে কার্ল কত হবে বলো তো? তোমরা চ্যাটে জানাও যে ভাই ঘূর্ণন যদি না থাকলে তাহলে কার্ল কত হবে? 0। কারণ কার্ল মানে কি? ঘূর্ণন। ঘূর্ণন যদি না থাকে তার মানে কার্ল কি হবে? কার্ল 0 হয়ে যাবে, তাই তো? এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, একটা ম্যাথ দিয়ে আমরা এটা জিজ্ঞেস করতে পারি যে কার্লের গ্রেডিয়েন্ট কত? কার্লের গ্রেডিয়েন্ট কত? এখন এটা আমরা ম্যাথ করব না, এইটা আমরা ম্যাথ না করে কমন সেন্স দিয়ে সলভ করব। প্রথম কথা, কার্ল। কার্ল বললে তোমার মাথায় একটা শব্দই আসার কথা, সেটা কি বলছিলাম বলতো? একটা জিনিসই আসবে, শর্টকাটে বলছিলাম। কার্ল বললে কার্লি হেয়ার, ভেরি গুড। তার মানে কার্লি হেয়ার, তার মানে কার্ল মানে হচ্ছে কার্লি হেয়ার। গ্রেডিয়েন্ট বললে তোমার মাথায় কি আসে? আপগ্রেড। তাহলে এখন বলো, কার্লি হেয়ারকে পার্লারে যে যখন আপগ্রেড করে, সেটা কি হেয়ার বানায়? যে মেয়েরা জেনারেলি যায় পার্লারে, কার্লি হেয়ার থাকে, আপগ্রেড করে নিয়ে আসে, সেটা কি হয়ে যায়? স্ট্রেট হেয়ার হয় না? স্ট্রেট হেয়ার। এখন বলো স্ট্রেট হেয়ারের এখানে ঘূর্ণন কত? ঘূর্ণন কত? 0। তার মানে এখানে কোনো ঘূর্ণন নাই। তার মানে ঘূর্ণন যদি না থাকে, গ্রেডিয়েন্ট, তাহলে কার্লের গ্রেডিয়েন্ট কত হবে? 0 হয়ে যাবে। তাহলে কারেক্ট আনসার এটা কত? 0। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এখন বলা যায় কার্লের গ্রেডিয়েন্ট 0, তার মানে এই ক্ষেত্রে এটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল? কোনো ঘূর্ণন নাই, তার মানে এটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে এটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে এইটি আমরা এতক্ষণ ধরে পড়লাম যে কার্ল মানে হচ্ছে ক্রতে কার্ল, কতে ক্রস গুণন, ভেক্টর রাশি হবে, মানার দিক দুইটাই থাকবে। এটার ক্ষেত্রে কার্ল থাকলে ঘূর্ণন থাকবে, মানে ঘূর্ণনশীল হবে। কার্ল যদি শূন্য হয় ঘূর্ণন থাকবে না, অঘূর্ণনশীল হবে। কার্লের গ্রেডিয়েন্ট, কার্ল মানে হচ্ছে কার্লি হেয়ার, গ্রেডিয়েন্ট মানে আপগ্রেড করা। কার্লি হেয়ারকে আপগ্রেড করলে স্ট্রেট হেয়ার হয়ে যায়, লম্বা, যার ক্ষেত্রে কোনো ঘূর্ণন নাই, তার মানে এটা অঘূর্ণনশীল, মান কত? 0। তাহলে এই জিনিসগুলাই দেখো আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো, এই ক্ষেত্রে দেখো, এই যে কার্ল একটা ভেক্টর রাশি। পরের ক্ষেত্রে, পরে এই যে পয়েন্টগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এখানে দেখো কার্লের মাধ্যমে এটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হয়। এটা যা সূত্র আমাদের মুখস্থ করতে হবে, সূত্র তো কিছু করার নাই। এরপর দেখো কার্ল ভেক্টরের ঘূর্ণনের দিক নির্দেশ করে, কতবার ঘুরবে সেটা। এই যে বলছে কোনো কার্লের নতিমাত্রা বা কার্লের গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্স, যেটাই বলো, দুটাই আসলে কি হয় আমাদের? শূন্য হয়, শূন্য হচ্ছে। এরপরে দেখো আবার বলছে যেরকম কার্ল শূন্য হলে এটা কি অঘূর্ণনশীল, আর কার্ল যদি শূন্য না হয় তার মানে সে ঘূর্ণনশীল। তাহলে এই যে যতগুলো বৈশিষ্ট্য ছিল আমাদের, এইখান থেকে সবগুলো আমাদের ক্লিয়ার। তাহলে এখন আসো, আমাদের এইখান থেকে শেষ হওয়ার আগেও আমাদের কিছু জিনিস আছে। সেটা হচ্ছে কি, এই দেখো আমাদের এখানে প্রিভিয়াস ইয়ারে আমাদের মেডিকেল এডুকেশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসছে, এগুলোর আনসার এখন তোমরা দাও। বলো। প্রথমেই আমরা পাইছি স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করে কে? মানে স্কেলারকে ভেক্টরে কনভার্ট করবে কে? চ্যাটে জানাও। বি 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 গ্রেডিয়েন্ট, ভেরি গুড। গ্রেডিয়েন্ট আমরা বলছিলাম আপগ্রেড, স্কেলারকে আপগ্রেড করে সে ভেক্টরে কনভার্ট করে। এরপরে বলছে স্কেলার কোয়ান্টিটি ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, মানে স্কেলার আর ম্যাগনিটিউড মানে কি? মান। এইটারই ইংলিশ করছে খালি। এইটার সম্পর্ক কি? স্কেলার কি মান আছে না? আর এটারও তো মানই, ম্যাগনিটিউড মানে মান, তার মানে কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল, ম্যাগনিটিউড হচ্ছে ইংলিশ, মানের ইংলিশ হচ্ছে ম্যাগনিটিউড, আর স্কেলারের তো শুধু মানই থাকে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে দেখো এইখানে আমরা যে জিনিসগুলো পড়লাম, এই জিনিসগুলোর পরে এখন তোমরা বলো কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই তিনটার বৈশিষ্ট্য আর ভুলবা তুমি কখনো? চ্যাটে জানাও যে ভাইয়া আর ভুলবো কিনা। আরে ভুললে তো বিপদ, ঠিক আছে? তাহলে এই যে এত, এই জিনিস নিয়ে তোমরা হচ্ছে ভয় পাইতা, এই জিনিসগুলো আর ভয় লাগবে? এরকম আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর ক্ষেত্রে আমরা ট্রিক্স দিয়ে, গল্প দিয়ে, বিভিন্ন ভাবে হচ্ছে যাতে মনে রাখা যায়। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক বেশি মনে রাখতে হয়। যে মনে করো তোমার পড়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, তুমি যদি 1 ঘন্টা পড়ো, কেউ 1 ঘন্টায় 100 ইনফরমেশন মনে রাখে, কেউ 1 ঘন্টায়
তোমার 200 ইনফরমেশন মনে রাখবে, কেউ আবার 10টা ইনফরমেশন মনে রাখবে। তোমার পড়ার টেকনিকটা হইতে হবে একটু ট্রিকি। যত বেশি তুমি ট্রিকি হইতে মনে রাখতে পারবা, যত বেশি তুমি কাহিনী দিয়ে মনে রাখতে পারবা, গল্প দিয়ে মনে রাখতে পারবা, তত বেশি তোমার মনে থাকবে, ভুলবা না। তাহলে এই জন্য আমাদের পড়াটা একটু এইভাবে হইতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলা ক্লাসেই এইভাবে আমরা নেওয়ার, যাতে হচ্ছে তোমাদের জিনিসগুলো সহজ হয়ে যায়, যে জিনিসগুলো অ্যাডমিশনে আসে সেই জিনিসগুলো বলে দিব। তাহলে এই জিনিসগুলো কার্লের গ্রেডিয়েন্ট দুইটাই, গ্রেডিয়েন্টও জিরো, ডাইভারজেন্সও জিরো, আমরা দুইটাই প্রমাণ করতে পারি। ইসাক স্যারের বই আসলে ওইখানে গ্রেডিয়েন্টটা ইংলিশে লিখছে, বাংলায় ডাইভারজেন্স লিখে ফেলছে, এখানে আসলে মানে লেখার ভুল আর কি, বানানোর কিছু নাই। তাহলে এই জিনিসগুলো আমাদের হয়ে গেল। তাহলে যারা ফেসবুকে জয়েন করছো তারা এরপরে তো তোমরা যেহেতু আর ফ্রি ক্লাস পাবা না, তাদের মধ্যে যারা আছো, তারা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও। আর আমাদের যারা স্টুডেন্ট আসছো, জুমে আসছো, তারা তো তোমাদের কাছে আমি আপলোড করে দিব এই ক্লাস নোট আর হচ্ছে পিডিএফ, দুইটাই তোমরা পেয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এইটাতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস আমাদের একেবারে শেষ মুহূর্তে চলে আসছি আমরা। আমাদের এইখানে একটা পোল দিয়ে আমরা হচ্ছে শেষ করব আমাদের ক্লাস। সেটা হচ্ছে আমাদের এই পোলটা, যে ভেক্টর ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পেলে ডাইভারজেন্স কেমন হবে। এইটা তোমরা আগে বলো, যে যারা যারা অ্যান্সার দিয়ে দিছো, অনেকেই অ্যান্সার দিয়ে দিছো। এইটার ক্ষেত্রে আমাদের কি হয়, স্বাভাবিকভাবে আমরা বলছিলাম ডাইভারজেন্স ডাইভারজেন্স ইজ প্রপোর্শনাল টু ভলিউম, মানে আয়তন, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি, মানে হচ্ছে ঘনত্ব। তার মানে এই ক্ষেত্রে ঘনত্বটা কি হচ্ছে, বৃদ্ধি পাইছে। ঘনত্ব যদি বেড়ে যায়, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ডাইভারজেন্স, তার মানে কমে যাবে, কি হবে, ঋণাত্মক হবে। তাইলে এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট। গ্রেডিয়েন্টের 2 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে ম্যাক্সিমাম, বা হচ্ছে গ্রেডিয়েন্টের মানটা হবে কি, সর্বাধিক বৃদ্ধির হারে সমান। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। আমাদের তোমাদের সাথে আবার পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ আমাদের সিফাত ভাইকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করতে পারছো এবং বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাস তোমরা হচ্ছে রুটিন দেখে তোমরা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবা। আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমরা চ্যাট বক্সে লিখে জানাই, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ম্যানেজমেন্ট রিলেটিভ। রুটিনে লাইভ ক্লাস এবং হচ্ছে পরীক্ষা যেভাবে উল্লেখ করা আছে ওইভাবে অনুষ্ঠিত হবে আমাদের। তোমাদের রুটিনে যেসব ক্লাসগুলো উল্লেখ করা আছে, তোমরা ওই রুটিন অনুযায়ী তোমাদের মানে স্টুডেন্ট প্রোফাইলে দেখলে তোমরা হচ্ছে মানে দেখতে পারবা যে তোমাদের ক্লাসগুলো ক্রিয়েট করা আছে এবং পাবলিশ করা আছে। তো অবশ্যই ব্যাচ টাইম অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আর ধন্যবাদ জানাই আমাদের ফেসবুকে যারা অংশগ্রহণ করেছে আজকে লাইভ ক্লাসে, তাদেরকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে আবার আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আজকে আমরা বিদায় নিব তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।